তো দেখো, আজ আমরা ডাইনামিক্স স্টার্ট করব। ডাইনামিক্স অফ এ পার্টিকেল। তো এখানে একটু ইন্ট্রোডাকশনটা বলবো একটু, তাহলে আমাদের পড়তে ব্যাপারটা ইন্টারেস্ট লাগবে। তো ডাইনামিক্স ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, বা ডাইনামিক্স আপে যে পার্টিকেল বলছি, পার্টিকেলটাই বা কি? পার্টিকেল হচ্ছে এমন একটা হাইপোথেটিক্যাল বস্তু যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা ধরে থাকি পার্টিকেল মানে হচ্ছে একটা কণা। কণা মানে কি? একটা ছোট্ট একটা, খুব একটা ছোট্ট একটা আমাদের কনসেপ্ট, ইনফাইনাইট সিমালি স্মল, মানে খুবই ছোট, তোমার কল্পনার বাইরেও। তো অত পরিমাণে ক্ষুদ্র একটা বস্তু যার ভর থেকে থাকে একটা কিছু, মানে পার্টিকেল বেসিক্যালি হচ্ছে একটা ইনফাইনাইট সিমালি, ইনফাইনাইট সিমালি কি বলবো, উইথ সাম মাস, ইনফিনিটেসিমালি স্মল উইথ সাম মাস, সেটাকে আমরা বলে থাকি পার্টিকেল। আর এই পার্টিকেল গুলোই, মানে আমরা ধরে থাকি একটা কোনো বড় বিশাল আকৃতির বস্তু, সেটা অসংখ্য পার্টিকেল দিয়ে তৈরি হয়। যেমন কঠিন পদার্থ যেটা সলিড আমরা বলে থাকি, সলিড পদার্থ মানে কি ধরি আমরা, অনেক ছোট ছোট কণা দিয়ে তৈরি হয়েছে ওই সলিড পদার্থটা। তো প্রত্যেকটা যে কণাগুলো আছে, কণাগুলোকেই বলা হয় পার্টিকেল। তাহলে ডাইনামিক্স অফ এ পার্টিকেল, ডাইনামিক্স কিছু নয়, ডাইনামিক্স মানে হচ্ছে একটা পার্টিকেল বা একটা কণা, সে যদি মুভ করে, তার মুভমেন্টটা কি কারণে মুভ করছে, তার মোশন হচ্ছে কেন, অর্থাৎ সে গতিশীল হচ্ছে কেন বা স্থির আছে কেন, কে তাকে গতিশীল করতে সাহায্য করছে, এই সমস্ত ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়। তাহলে ডাইনামিক্স হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিক্সের একটা পার্ট। মেকানিক্স মানে হচ্ছে বল বিজ্ঞান। দুটো জিনিস হতে পারে, একটা জিনিসের বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, হতে পারে যে অনেক বল প্রয়োগ হলো তা সত্ত্বেও বস্তুটা স্থির আছে, সেটা আমাদের চলে যায় স্ট্যাটিক্স এর মধ্যে, যেটা আমাদের এখানের পার্ট নয়। এর কিছুটা জায়গা আমাদের লাগে, সেটা আমরা পরে করব। আর একটা পার্ট হচ্ছে ডাইনামিক্স। এই দুজন হচ্ছে এরা মেকানিক্স এর পার্ট। মেকানিক্স হচ্ছে বল বিজ্ঞান বা বলবিদ্যা, তার আন্ডার এটা পড়ে যায়। তো এইখানে এটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। মানে কি বলতো, যে একটা ধরো কোনো ঢিল আছে, ইটের ঢিল আছে, তো ইটের ঢিলটাকে তুমি চারদিক থেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছো, অনেকগুলো দড়ি দিয়ে এরকম করে আটকে রেখেছো, তো ওটা স্থির অবস্থায় আছে। এখানে দেখো বল প্রয়োগ হচ্ছে, বলটা কি? দড়ির টানটার জন্য যে বলটা প্রয়োগ হচ্ছে, সেটার জন্য সবাই একদিক থেকে ইয়ে করে একে মাঝখানটা বেঁধে রেখেছে। তো বলগুলো প্রয়োগ হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু বস্তুটা স্থির অবস্থায় আছে। এটা হচ্ছে স্ট্যাটিক্স এর ইয়ে চলে যায়, পোর্শন চলে যায়। আর ডাইনামিক্স মানে কি? যে একটা কোনো ইয়ে আছে, একটা কোনো মাটির ঢিল পড়ে আছে মাটিতে, কেউ এসে, বা ফুটবল, ফুটবল এসে কেউ কিক করে দিল, তো ফুটবলটা গড়াতে আরম্ভ করে দিল, তো এটা কি হলো? বল প্রয়োগ করলাম, বস্তুটা গতিশীল হতে আরম্ভ করে দিল। এটা চলে যায় ডাইনামিক্স এর মধ্যে। ডাইনামিক্স বেসিক্যালি এইটাই, একটা বল প্রয়োগ হবে, তার ফলে একটা বস্তু মুভ করতে আরম্ভ করবে, এই ব্যাপারটা হলো। তাহলে ডাইনামিক্স হচ্ছে আমাদের মেকানিক্স এর একটা পার্ট, যেটা আমাদের মোশন অফ পার্টিকেল, সেটা আমাদের কিন্তু বলতে সাহায্য করে। যে স্টেট অফ মোশন, মোশনের অবস্থাটা কিরকম, কি বেগে যাচ্ছে, কতটা বেগে গেলে সে এরকম চলতে থাকবে, বা কত দূর গিয়ে থেমে যাবে। তাহলে স্টেট অফ মোশন অফ এ পার্টিকেল, এই মোশনটা কি জন্য হয়েছে? আন্ডার দা অ্যাকশন অফ ফোর্সেস, বল প্রয়োগ করেছি তবেই মোশনটা হয়েছে। তো চলে যাবে এটা ডাইনামিক্স এর মধ্যে। তো ডাইনামিক্স অফ এ পার্টিকেল। এবং বলে রাখা দরকার, আমরা এখানে যত সমস্ত কাজ করব থ্রু আউট দ্য সিলেবাস, এটা পুরোটাই দাঁড়িয়ে আছে নিউটনের গতিসূত্রের উপরে, নিউটনস লজ অফ মোশন। যে কারণে আমরা যেটা এখানে পড়ে থাকি, সেটাকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স। এটা এই কারণেই বলছি, কারণ এখানে আমাদের একটাই ল অফ ফোর্স, যেটাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল ল অফ ডাইনামিক্স, পি সমান এম এফ, যেটা আমরা ছোট থেকেই পড়ে আসছি। এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল ল, এইটাই আমরা ইউজ করব এখানে, ফান্ডামেন্টাল ল অফ ডাইনামিক্স, যেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এটা নিউটনের সেকেন্ড ল থেকে আসে, দ্বিতীয় গতিসূত্র থেকে।
আমরা প্রুভ করেওছি ছোটবেলায়। তো এগুলো বেসিক জিনিসপত্র এখানেতে। এরপর একে একে আমরা এখান থেকে বলবো যেগুলো আমাদের লাগবে। এখানে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলো আমরা এমন ভাবে জানবো যাতে করে এর ডিরেকশন নিয়ে কখনো কোনো প্রবলেম না হয়। অনেক সময় ডিরেকশনের জন্য প্রবলেম হয়ে যায়, যে যখন সিম্পল হারমোনিক মোশন হয় তখন তার গতিটা কোন দিকে থাকে। এখানে ওই জন্য খুব গুরুত্ব আছে। অ্যাকচুয়ালি ফ্রেম অফ রেফারেন্সটা বলে নিই, তাহলে কিন্তু এগুলো বুঝতে সুবিধা হবে। ফ্রেম অফ রেফারেন্স না জানলে ডায়নামিক্স পড়াই বৃথা। ফ্রেম অফ রেফারেন্স কি? কিছুই নয়। ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশ তন্ত্র যেটা বাংলায় বলে থাকি। ফ্রেম অফ রেফারেন্স মানে একটা বস্তুর গতিবিধি জানার জন্য মিনিমাম যতটা জিনিস আমাদের প্রোভাইড করতে হয় সেটাই হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। যেমন কি বলবো, মানে পৃথিবীর উপরেতে আমরা ওই নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ এঁকে থাকি ওই কারণেই যে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বলে দিলে আমরা তার এক্সাক্ট লোকেশনটা বলতে পারবো। বাকি আরো অনেক কিছু বলা যায়, কিন্তু তার লোকেশন বোঝার জন্য ওইটুকুই যথেষ্ট। তো ফ্রেম অফ রেফারেন্সটা কি? এটা হচ্ছে আমাদের একটা স্পেস টাইম কোঅর্ডিনেট। স্পেস টাইম কোঅর্ডিনেট মানে কি? এই টাইমে বস্তুটা কোথায় আছে। তাহলে ধরো আমি একটা ওয়ান ডাইমেনশনাল মোশনের কথা ভাবছি, একটা ডাইমেনশন, মানে সেটা স্ট্রেট লাইন হবে। তাহলে যদি একটা বস্তু স্ট্রেট লাইন বরাবর যায়, কি হবে? কোন একটা জায়গায় সে ছিল প্রথমে, আমি ঘড়ি থেকে দেখলাম শুরুতে টাইমটা হচ্ছে 0, তো 0 সেকেন্ডে তার অবস্থান ছিল এক্স। এক্স দিয়ে যদি আমি বলে থাকি যে কতটা যাচ্ছে, ওই রাস্তাটা যদি এক্স হয়, তো শুরুতে সে 0 ছিল, টাইমও 0 ছিল। এরপরে কি, আমাকে একটা কেউ ঘড়ি দিয়ে দিয়েছে, স্টপ ওয়াচ দিয়ে দিয়েছে, টাইমটা বাড়ছে আস্তে আস্তে, টাইমটা বাড়লো এবং এ গতিশীল হতে আরম্ভ করলো। দিয়ে দেখলাম কিছুক্ষণ পরে, 5 সেকেন্ড পরে, যে এ হয়তো 5 সেন্টিমিটার গেছে, মানে স্টার্টিং থেকে 5 সেন্টিমিটার গেছে। তাহলে আমি থ্রু আউট যখন এ যেতে থাকছে এই লাইন বরাবর, আমার দুটো জিনিস দরকার পড়ছে, একটা টাইম দরকার পড়ছে আর একটা স্পেস। স্পেস মানে এই যে বলে না যে আমাকে একটু স্পেস দাও, জায়গা দাও, তো স্পেস মানে কতটা জায়গা সে অতিক্রম করছে। স্পেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স, কতটা দূরত্ব সে যাচ্ছে। তো টাইম আর ডিস্টেন্স যদি জানা থাকে তাহলেই কিন্তু আমার যথেষ্ট। এটা যখন ওয়ান ডাইমেনশনালে যাচ্ছে তখন কি হচ্ছে, এক্স আর টি যদি জানতে পারি কাজ হয়ে যাবে। এক্সটা এখানে লাইন বরাবর দূরত্ব, আর টি হচ্ছে টাইমটা, কোন টাইমে কোন দূরত্বে আছে। কিন্তু যখন টু ডাইমেনশন হবে কিচ্ছু চেঞ্জ হবে না, তখনও স্পেস টাইম। তখন তো আর ওখানেতে আমরা এভাবে দেখি না, একটা পয়েন্ট দেখি টু ডাইমেনশনালে। তাহলে এক্স ওয়াই টি, এক্স লাগছে, ওয়াই লাগছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, আর টি লাগছে। তো তখন আমার স্পেস টাইম কোঅর্ডিনেটটা একই থাকছে, শুধু ডাইমেনশনটা একটা বেড়ে যাচ্ছে। একইভাবে বিভিন্ন যে সিস্টেম গুলো আছে, মানে কিছু নয়, তোমার কোঅর্ডিনেট সিস্টেম তার সাথে একটা তুমি টাইম যোগ করে দিলে, তাহলেই হয়ে গেল স্পেস টাইম কোঅর্ডিনেট। আর এটাই হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। মানে এর রেসপেক্টেই তুমি পার্টিকেলটার গতিবিধি আলোচনা করবে থ্রু আউট। যে এই টাইমে যদি স্টার্টিং পয়েন্টটা অরিজিন বলি, তো অরিজিনে সে যখন ছিল, স্থির অবস্থায় ছিল বা রেস্টে ছিল, সেখান থেকে সে যাত্রা শুরু করলো, দিয়ে কোথায় গিয়ে পৌঁছলো। তাহলে কিন্তু তোমার পুরো মোশনটাকে তুমি স্টাডি করতে পারবে এই স্পেস টাইম কোঅর্ডিনেট জানা থাকলে। এবার ঠিক আছে, এবার আমরা ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এই ব্যাপারগুলো জানবো। জানি আমরা, যদিও ছোট ছোট টার্ম গুলো একটু করে আমরা জেনে রাখি, কাজ হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বস্তুটা কি তাহলে? এইটা হচ্ছে তোমাদের 16, এখান থেকে বলবো। এটা ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা এখানে খুব ভালো আছে। চেঞ্জ অফ পজিশন, পজিশন মানে কি? অবস্থান, অফ এ মুভিং পয়েন্ট, অফ এ মুভিং পয়েন্ট ইন এ ডেফিনাইট ডাইরেকশন। এই যে কথাটা আমি লিখছি, এটার একটা গুরুত্ব আছে। এইটা যে বুঝে যাবে, সে স্পিড আর ভেলোসিটির পার্থক্য জীবনে কখনো ভুলবে না। কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট? পজিশন চেঞ্জ হচ্ছে। ধরো কোনো একটা পার্টিকেল ইনিশিয়ালি এইখানে ছিল, তাহলে তার পজিশন, সে যতই সময় এগোবে সে কি হবে, সে একটা দিকে যেতে থাকবে। তাহলে তার পজিশনটা চেঞ্জ হলো, এইখানে ছিল
এখানে গেল। এবার কি হতে পারে, এই যে চেঞ্জটা হচ্ছে এটা যেমন করে খুশি হতে পারে, কেউ এখানে ছিল এখানে চলে গেল, আবার এখানে চলে এলো, আবার এখানে চলে গেল, এখানে তো কোনো নির্দিষ্ট ডিরেকশন থাকছে না, যেমন করে খুশি হচ্ছে। কিন্তু যখনই পজিশন চেঞ্জের ব্যাপারটা, এই যে মুভিং পয়েন্টটা ছিল এই পয়েন্টটা মুভ করছিল আস্তে আস্তে, তো মুভিং পয়েন্টের পজিশন চেঞ্জের ব্যাপারটা যখন একটা নির্দিষ্ট দিক মেনে হবে তখন সেটা হবে ডিসপ্লেসমেন্ট, সরণ, যেটা বাংলায় বলে থাকি আমরা। সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আছে আর নির্দিষ্ট ডিরেকশনও আছে, এটা ভেক্টর কোয়ান্টিটি। তো ডিসপ্লেসমেন্টটা ওই কারণে আমরা জানলাম। এবার ডিসপ্লেসমেন্ট যেই জানলাম তারপরে আমরা জেনে নেব স্পিড ব্যাপারটা কি আর ভেলোসিটি ব্যাপারটাই বা কি। ভেলোসিটি, ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের একটা রিলেশন আছে। ভেলোসিটি কিছুই নয়, ভেলোসিটি হচ্ছে কি হারে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, কি হারে সরণ হচ্ছে, কি হার, এখানে হারটা হচ্ছে সময়ের রেসপেক্টে, কারণ বলেছিলাম এক্স লাগে আর টি লাগে। তাহলে এখানে আমরা যে কথাটা এখন বলছি, আমরা অ্যাকচুয়ালি এখানে মোশন ইন এ স্ট্রেট লাইন আলোচনা করছি। তো স্ট্রেট লাইনে গেলে তো আমার ওয়ান ডাইমেনশনালি দরকার পড়ে এক্স টি। তাহলে এক্স এর কি পরিমাণ চেঞ্জ হচ্ছে টি এর রেসপেক্টে, এটা হয়ে যাবে আমাদের কি ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি অবভিয়াসলি এটা যেহেতু ভেক্টর, এখানে আমরা একটা ভেক্টর সাইন দিয়ে রাখছি, কিন্তু জেনারেলি অঙ্কে আমাদের এক্সটা বলা থাকে। তো ওটা হচ্ছে এক্স মানে হচ্ছে যে কতটা সরেছে সে, ডিরেকশনটা আমাদের তখন বলা থাকে না, এটা অ্যাকচুয়ালি এর মধ্যেই ঢুকে থাকে। এখানে ডিরেকশন হচ্ছে এরকম হতে পারে, এই যে একটা ফিক্স পয়েন্ট ছিল সেখান থেকে বাইরের দিকে হতে পারে বা ফিক্স পয়েন্টের দিকে হতে পারে। যেহেতু এখানে দুটোই ডিরেকশন আছে তাই আমরা আলাদা করে এখানে ভেক্টর আর দিই না, ডিএক্স ডিটি দিয়ে বোঝাই আমরা ভেলোসিটি, যে এক্স এর কি পরিমাণ চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। তাহলে টাইম চেঞ্জ হলো, তার সাথে এক্সটাও চেঞ্জ হলো, এক্সটা এখানে ছিল ধরো, কিছুক্ষণ পরে এখানে হয়ে গেল এক্সটা। তাহলে সময় যত ইয়ে হচ্ছে, সময়ের চেঞ্জের সাথে সাথে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন। আর স্পিডের সাথে ভেলোসিটির কি ডিফারেন্স তাহলে, যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটিটাও ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে। এরপর স্পিড, স্পিড কিছুই নয়, স্পিড হচ্ছে যে কি রেটেতে এটা একটা পাথ বরাবর যাচ্ছে। তাহলে দ্য রেট অ্যাট হুইচ পার্টিকেল ট্রাভেলস অ্যালং এ পাথ, তার মানে কি রেটে একটা পাথকে ডেসক্রাইব করছে, মানে এই যে একটা পথ বলে না যে একটা পথ তুমি কি স্পিডে যেতে পারবে, এখান থেকে ছিল এই পথটা তুমি কত জলদি যেতে পারো, এটাই হচ্ছে তোমার স্পিড। তার মানে এখানে জাস্ট হচ্ছে ডিস্টেন্সটা কভার করতে হবে। এখানে ডিস্টেন্স বা যেটাকে আমরা বলে থাকি স্পেস, এই কথাটা অনেক জায়গায় দেখতে পাবে যে দা স্পেস ডেসক্রাইবড ইন টাইম টি, স্পেস মানে কিছু নেই ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্স বাই টাইম, যেটা তোমরা নর্মাল এরকম লিখে থাকো, এই হচ্ছে তোমার স্পিড, না স্পিড নয়, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেটা তোমাদের এরকম ফর্মুলাতে করে থাকো তোমরা, সেটা হচ্ছে এই স্পিড, যেটাতে কোনো ডিরেকশন থাকে না, যেমন করে খুশি যেতে পারে কেউ। এটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি স্পিডটা, আর এটা হচ্ছে ভেলোসিটিটা ভেক্টর কোয়ান্টিটি। এবার যে কথাটা বলবো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে আছে, যে এই যে ডিএক্স ডিটিটা আছে, এইটা পজিটিভ হলে একরকম সেন্স হয়, একটা মিনিং হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে একটা মিনিং হয়। ডিএক্স ডিটিটা পজিটিভ, তার মানে তোমাকে বুঝতে হবে এর ভ্যালুটা বাড়ছে, এর ভ্যালুটা বাড়ছে মানে কি, অর্থাৎ এটা কখন চেঞ্জ হবে, টাইম তো ঠিক আছে, এক্স যদি পাল্টাই, এক্সটা যদি বাড়ে তাহলে এইটা বাড়বে, তার মানে বুঝতে হবে যে এইটা পজিটিভ হচ্ছে মানে এক্সটা বাড়ছে, আর এক্সটা বাড়বে কোন দিকে, এইদিকে বাড়ছে এক্সটা, এটা যদি পি বলি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই এক্সটা বাড়ছে এই ডিরেকশনে, তাহলে ডিএক্স ডিটি পজিটিভ হলে আমাদের পার্টিকেলটা মুভ করবে কোনখানে, ফ্রম ও, ফ্রম ও, ও থেকে মুভ করতে স্টার্ট করবে। আর এইটা যদি হয় ফ্রম ও ইন
এক্স ইনক্রিজিং ডিরেকশন, এক্সটা যেদিকে বাড়বে সেদিকে এটা মুভ করবে। আর ডিএক্স ডিটি লেস দেন 0 হচ্ছে মানে উল্টো দিকটা হবে, এক্স এর ভ্যালুটা যেদিকে কমে, তার মানে যত এই দিকে আসতে থাকবে ও বিন্দুর দিকে, এটা মানে হচ্ছে টুয়ার্ডস ও এর দিকে, এক্স ডিক্রিজিং ডিরেকশনে, তখনই হবে ডিএক্স ডিটিটা লেস দেন 0। এগুলো এই কারণেই বলছি, এগুলো আমাদের অঙ্ক করার সময় কিন্তু অনেকেই এটা বুঝতে পারে না যে কোন ডিরেকশনটা নেব, কখন পজিটিভ নেব কখন নেগেটিভ নেব, তখন এটা হেল্প করবে। এটা হয়ে গেল। আর যখন স্ট্রেট লাইন বরাবর মুভ করে তখন মনে রাখবে ভেলোসিটির ডিরেকশন অলওয়েজ। আচ্ছা স্যার, ডিএক্স বাই ডিটি সমান যদি 0 হয় তাহলে তো কোনো কিছুই সরলই না। হ্যাঁ, হবে না তো, সেগুলো আছে তো, ওগুলো আমরা এখন ওগুলো বলিনি। আচ্ছা আচ্ছা ওটা ইউনিফর্ম, ওটা যখন ইউনিফর্ম মোশন হবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা হুম। তখন তুমি ওগুলোকে ওইভাবে বলতে পারো। ওগুলো আলাদা পার্টিকুলার কেস চলে আসে তো। অলওয়েজ এক্স ইনক্রিজিং ডিরেকশন সেই বরাবর হবে ভেলোসিটির ডিরেকশন। এদিকে হলো, এইদিকে হবে। যখনই তোমাকে ইয়ে করতে হবে মনে রাখবে দুটো আমাদের ডিরেকশন গুলো ইকুয়াল করতে হবে। হয়তো তোমার বলা আছে যে এর ভেলোসিটিটা এই দিকে, তখন তুমি কি জানো ভেলোসিটি তো ডিএক্স ডিটি হয়, এই দিকে হয়, কিন্তু এই দিকে বলা আছে প্রশ্নে, তার মানে যেটা বলা আছে তার জন্য তুমি একটা নেগেটিভ দিয়ে দেবে, মাইনাস ধরো মিউ এক্স বলেছে এইভাবে, তখন নেগেটিভটা দিতে হবে। বাঁ দিকটা অলওয়েজ ডিএক্স ডিটি হবে, ডান দিকটা কোশ্চেনের অ্যাকর্ডিং হবে। সেটা যদি টুয়ার্ডস ও বলে তাহলে নেগেটিভ হবে, ফ্রম ও যদি বলে তাহলে হবে পজিটিভ। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবে। আর যখন, এটা তো আমরা স্ট্রেট লাইন বরাবর বললাম, যখন একটা পার্টিকেল একটা কার্ভ বরাবর মুভ করে তাহলে তখন প্রত্যেকটা বিন্দুতে তার ভেলোসিটি হয় কিছুই নয়, এটা জানো তোমরা, ওই বিন্দুতে যে ট্যানজেন্ট আমরা আঁকি, ট্যানজেন্ট বরাবর, অ্যালং ট্যানজেন্ট। কখন হয়? যদি একটা পার্টিকেল মুভস অ্যালং এ কার্ভ। এটা আমরা আবার যখন মোশন ইন এ প্লেন করবো তখন জানবো, এখন জাস্ট এইটুকু জেনে রাখলাম যে স্ট্রেট লাইনের সাথে কার্ভের মুভমেন্টের পার্থক্য আছে। কার্ভের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্টের বরাবর হয় ডিরেকশনটা, ভেলোসিটির ডিরেকশন, আর এখানে এক্স ইনক্রিজিং ডিরেকশনে মোশন ইন এ স্ট্রেট লাইন হলে। এটা খেয়াল রাখতে পারবে তোমরা। এরপরে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি যেই হয়ে গেল, তাহলে এখান থেকে করতেটা হবে কি তোমাদেরকে, এত কিছু যে পড়লাম এখান থেকে জাস্ট ফ্রেম অফ রেফারেন্সের ডেফিনেশনটা খেয়াল রাখবে কি ব্যাপারটা, এটা বুঝে নিলে হয়ে গেল। তারপরে ভেলোসিটির এক্সপ্রেশন মনে রাখতে হবে, ভেলোসিটি পজিটিভ তার মানে এটা কি, ভেলোসিটি নেগেটিভ তার মানে কি। আর স্পিডের দরকার নেই এখানে, স্পিডের জাস্ট স্পিডটা স্কেলার কোয়ান্টিটি এইটুকুই খেয়াল রাখবে, স্পিডের সাথে ডিসপ্লেসমেন্টের যে ছোট্ট পার্থক্যটা আছে এটা জানতে পারলেই হবে, না জানলেও হবে, কোনো প্রবলেম নেই। আর এখানেতে এই অ্যাক্সিলারেশন কখন নেগেটিভ হয় এগুলো বলবো, এগুলোর গুরুত্ব আছে। এবার জানছি অ্যাক্সিলারেশনের বিভিন্ন যে এক্সপ্রেশন গুলো আছে ওগুলো আমাদের লাগে। দেখো অ্যাক্সিলারেশন মানে কি, কিছুই নয়, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, কি হারে ভেলোসিটি পাল্টাচ্ছে। এই পাল্টানোটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তার আলাদা আলাদা নাম আছে। যদি পজিটিভ হয় তখন অ্যাক্সিলারেশনই বলবো, ত্বরণই বলবো। আর যদি ভেলোসিটি কমতে থাকে তখন ওটা মন্দন হয়, যেটা রিটার্ডেশন বলে থাকি আমরা, ঠিক আছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তো অ্যাক্সিলারেশনকে আমরা জেনারেলি এফ দিয়ে ডিনোট করি, এটাও ভেক্টর কোয়ান্টিটি। আর যেহেতু আমরা এখানে ওয়ান ডাইমেনশনালে করছি তাই ভেক্টর সেন্সটা আমাদের প্রয়োজন পড়ছে না, ভেক্টর আমরা দিচ্ছি না। তো এফ ইকুয়াল টু ডিভি ডিটি, ভি যেখানে হচ্ছে ভেলোসিটি, তাহলে বলেছিলাম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে ভেলোসিটিটা কি হারে পাল্টাচ্ছে টাইমের সাথে। এই রেট মানে টাইম, এখানে বুঝবি যা হচ্ছে টাইম, কারণ ওয়ান ডাইমেনশন হচ্ছে বা যাই হোক এখানে স্পেস টাইম কোঅর্ডিনেট, মানে স্পেসটা থাকছে অ্যালং উইথ দ্য টাইম, তবে এটা ডিফাইন্ড হচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে এফ ইকুয়াল টু ডিভি ডিটি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। এটাকে আরেক রকম ভাবে লিখতে পারি, ভি মানে একটু আগে জেনেছিলাম ডিএক্স ডিটি, তাহলে এটা হয়ে যাবে ডি টু এক্স ডিটি টু, বা এটাকে আর একটা লিখতে পারি কি, ডিভিডিটিটাকে আমরা চেন রুল দিয়ে কাজে লাগাচ্ছি, ডিভিডিএক্স ইন্টু ডিএক্স ডিটি।
যেখানে ডিএক্স ডিটি মানে একটু আগে জানলাম ভি, তার মানে ভি ডিভি ডিএক্স। তাহলে এইটা একটা এক্সপ্রেশন, এইটা একটা এক্সপ্রেশন, তোমার অঙ্কে যখন যেটা বলবে তখন সেটা কাজে লাগাতে হবে, তুমি বুঝতে পারবে কোনটা কাজে লাগালে হবে। তো এই তিনটে এক্সপ্রেশনই মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এমসিকিউতে দেয় বিভিন্ন জায়গাতে, আমি দেখতে পেয়েছি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তখন দিয়ে দিল এফ এর এক্সপ্রেশন গুলো দিয়ে দিল, তখন তোমাকে বাঁচতে হবে, তিনটে মনে রাখতে হবে। এবার এটা হয়ে গেল। আর একটা কথা তখন বলছিলাম যেটা, হ্যাঁ, যে ভেলোসিটি, ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ম্যাগনিটিউড আছে আর একটা ডিরেকশন আছে। তো ভেলোসিটি যেটা আছে তার যদি তুমি ম্যাগনিটিউডটা নিয়ে নাও, তুমি পেয়ে যাবে স্পিড, কারণ ওটা জাস্ট ভ্যালুটা দেয় আমাদের। ভেলোসিটির ম্যাগনিটিউড আমাদের দেয় স্পিড, এটা মনে রাখতে হবে এখানে। আর একটা কি কথা বললাম এখানে, এটা পজিটিভ অ্যাক্সিলারেশন যদি হয় তার নাম অ্যাক্সিলারেশন, আর যদি নেগেটিভ অ্যাক্সিলারেশন হয় তাহলে তার নামটা কি, এটা আমাদের জেনে রাখতে হবে, এটা আমাদের লাগে অনেক সময়। নেগেটিভ অ্যাক্সিলারেশন তার নাম হচ্ছে রিটার্ডেশন, যেটা আমরা বলে থাকি মন্দন। রিটার্ডেশন বা অ্যাক্সিলারেশনেরই সাথে ইয়ে করে ডিসিলারেশন, আমরা এটাই বেশি মনে রাখবো, তো নামটা বলে রাখলাম ডিসিলারেশন। এরপরে এরপর আর একটা কথা বলবো, এই ডি টু এক্স ডিটি টু বা এফ, তার উপর নির্ভর করে বিভিন্ন কথা আমরা বলতে পারি। কিরকম দেখবে, নোট, ইফ দ্য পার্টিকেল মুভস অ্যাওয়ে, এই অ্যাওয়ে কথাটা মানে কি, দূরে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করেছিল, যেটা আমরা অরিজিন বলে থাকি বা ও দিয়ে ডিনোট করে থাকি, ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট ও। তার মানে যদি পার্টিকেলটা এই ফিক্সড পয়েন্ট থেকে দূরে সরে যায়, তখন অ্যাক্সিলারেশন কি হবে, পজিটিভ। ডিটিএক্স ডিটি টু গ্রেটার দেন 0 ইমপ্লাই করবে এটা দূরে চলে যাচ্ছে, এখান থেকে স্টার্ট করে দূরে চলে যাবে। একই কথা আমি আর লিখলাম না এখানেতে। যদি পার্টিকেলটা, ইফ দ্য পার্টিকেল মুভস টুয়ার্ডস, যদি তার দিকে আসতে আরম্ভ করে তখন উল্টো হয়ে যাবে, টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, তখন অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ। তার মানে সেন্সটা দেখে তোমাকে বুঝতে হবে, অ্যাক্সিলারেশন পজিটিভ হচ্ছে মানে দূরে চলে যাচ্ছে। আর এইটা এখানে আরেকটা কথা বলে, এই কারণে নোটটা ইম্পর্টেন্ট এত, এইটাই এখানের কি পয়েন্ট এই গোটা চ্যাপ্টারটার, যদি এই নোটটাকে বুঝে নেয় তার আর কিছুই লাগবে না। এরপর আর একটা কথা হয় এখানে, ফোর্স অফ অ্যাট্রাকশন বলে বা অনেক সময় ফোর্স অফ রিপালশন বলে, এটা তোমরা জানো। আকর্ষণ বল আর বিকর্ষণ বল, যখন আকর্ষণ করবে কি হবে, তখন আস্তে আস্তে ওদের মধ্যে দূরত্ব কমতে থাকবে, তার মানে তখন তোমার হয়ে যাবে নেগেটিভ অ্যাক্সিলারেশন, বা তখন ডিরেকশনটা হবে টুয়ার্ডস দ্য ফিক্স পয়েন্ট। এই যে দুটো, এই তুমি দুটো চুম্বকের কথা ভাববে, দুটো চুম্বকের মধ্যে আমাদের দু রকম বল কাজ করে, একটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই কথাগুলো তুমি দেখতে পাবে, অ্যাট্রাক্টস, রিপালস, ফোর্স অফ রিপালশন। তো অ্যাট্রাক্ট করা মানে হচ্ছে দূরত্বটা কমে যাবে এদের মধ্যে, এই ক্রমশ কাছে সরে আসবে এরা, ঠিক আছে, কাছে সরে আসছে, তখন ইয়ে হবে তোমার, কি বলবো, মানে এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, ক্রমশ কমে যাবে। আর যখন দূরে সরে যাবে তখন ডিরেকশনটা ইয়ে হয়ে যাবে, উল্টো দিকে সরে যাবে এরা। তাহলে চুম্বকের যদি তুমি দেখো, তোমার সেম পোল যদি আসে, একই কাছে আসে, তখন কি হয়, বলো। আকর্ষণ করে। হ্যাঁ, তখন কাজ করবে ফোর্স অফ রিপালশন। তার মানে উদাহরণগুলো তুমি পেয়ে গেলে এইখানেতে। ফোর্স অফ রিপালশনের উদাহরণ হচ্ছে সেম পোল অফ ম্যাগনেটস, চুম্বকের একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু হলে পরস্পরকে আকর্ষণ করে। এইটা তুমি চুম্বকের ক্ষেত্রে পাবে, বা যেটা তোমার বলে থাকে চার্জ, ইলেকট্রিক চার্জ যেগুলো হয়ে থাকে, সেখানেও কিন্তু এগুলো কাজ করে থাকে, যেখানে কুলম্বের সূত্র কাজ করে, মানে যেখানেই তোমার ওই ইনভার্স স্কোয়ার লটা কাজ করে না, এ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ইনভার্স, ইনভার্স হচ্ছে তার স্কোয়ার, তখন এই ধরনের যে ফোর্স গুলো আছে, যেখানে তোমার
ইলেকট্রোস্ট্যাটিক অর্থাৎ স্থির তড়িতের যে বলটা আছে, স্থির তড়িৎ বল, ম্যাগনেটিক ফোর্স, চুম্বকের যে বল, এমনকি গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবীর অভিকর্ষজ বল, এইগুলো সমস্ত কিছুই চলে যাচ্ছে এইটার আন্ডারে। মানে হয় ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন, সেটা এখানে যে চিহ্নটা হবে সেটা দেখে বুঝতে পারবো। যাই হোক, অত কিছু আমাদের এখানে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশনের একটা উদাহরণ মনে রাখতে হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা ফোর্স অফ অ্যাট্রাকশন। যেই কারণে তুমি একটা আপেলকে যখন উপর দিকে ছড়ে দিচ্ছ, আপেলটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের জন্য বা অভিকর্ষ বলের জন্য অ্যাট্রাক্টেড হয়ে আবার মাটিতে ফিরে আসছে। তো এটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন। আর চুম্বকের ক্ষেত্রে কি হয়, যখনই একই দুটো পোল তুমি কাছাকাছি নিয়ে আসো, দুটোই যদি নর্থ পোল হয়, তাহলে দেখবে বিকর্ষণ করে, দূরে সরে যায়। তো ফোর্স অফ অ্যাট্রাকশন হলে তোমার অ্যাক্সিলারেশনটা হবে নেগেটিভ, আর যখন ফোর্স অফ রিপালশন হবে, আমরা অ্যাক্সিলারেশনকে এক্স ডবল ডট দিয়ে ডিনোট করতে পারি, কারণ d2x dt2 ছিল, ডট মানেই হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, এটা তোমরা জানো। তাহলে এক্স ডবল ডট লেস দ্যান 0 যখনই দেখতে পাবে, বুঝতে হবে ফোর্স অফ অ্যাট্রাকশন। তখন ডিরেকশনটা হবে কোন দিকে, এক্স ডিক্রিজিং, এক্স যেদিকে ডিক্রিজ করবে তবেই তো কাছে আসতে পারবে। আর এখানে যখন হবে, ডিরেকশনটা কোন দিকে হবে, এক্স বলবে, এক্স ইনক্রিজিং। এই জিনিসগুলো তুমি মনে রাখতে হবে, ব্যাস এই দিয়েই তো অঙ্ক করতে পারবে। এরকম বলা থাকবে যে ইফ দ্যাট, ইফ এ পার্টিকেল রিপিলস অ্যানাদার পার্টিকেল, তো যখন রিপিলস বলবে, রিপিলস মানেটা এরকম দেওয়া থাকবে, রিপিলস বলা থাকতে পারে, অনেক সময় অ্যাট্রাক্টস বলা থাকতে পারে। এই সেন্সটা মনে রাখতে হবে, পজিটিভ কখন, কখন নেগেটিভ, তাহলেই তোমার হয়ে যাবে। আর এখানে কি আছে, এগুলো বললাম। রিলেটিভ ভেলোসিটিটা বলতে হবে একটু, আর নিউটনের ল এর কিছু জায়গা একটু বলবো, তাহলে এই চ্যাপ্টারটাতে যা আছে মোটামুটি হয়ে যাবে, আর কিছু নেই এখানেতে। হ্যাঁ, আর এবারে এখানে যে ফর্মুলা গুলো আছে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কি বলছি, যদি একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করে এবং সে স্টার্ট করছে, স্টার্টিং ভেলোসিটি হচ্ছে কত, ইউ, এবং তার একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে। ইউনিফর্ম কথা মানে মনে রাখবে কনস্ট্যান্ট, তার মানে তার যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট। তাহলে থাকে এফ, এবং সে যদি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা কতগুলো রিলেশন লিখতে পারি, ঠিক আছে। আর যেখানে ভিটা হচ্ছে অ্যাট টাইম টি ভেলোসিটি, অ্যাট টাইম টি। কতগুলো জিনিস বললাম, এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, স্টার্টিং এর ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে এফ, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করেছে, টি সময় পরে তার বেগ হয়েছে ভি। তাহলে তুমি জানো, এটা ছোট থেকে পড়ে আসছো, ভি সমান ইউ প্লাস এফ টি। এখানে কথাটা দেখবে অ্যাক্সিলারেশন আছে, যখনই রিটার্ডেশন বলে দেবে তখনই এফ এর জায়গাতে বসিয়ে দিতে হবে কি, মাইনাস এফ। মাইনাস। তাহলে এই লিটিল চেঞ্জ গুলো করতে পারতে হবে তোমাদেরকে, মনে রাখতে হবে। এইটা যে বলছি এখানে তোমার কিন্তু একটু পরেই ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি এর আন্ডারেই চলে আসবে। তাহলে অভিকর্ষ হেতু যেই গতিটা হচ্ছে, অভিকর্ষের জন্য যেই গতিটা হয় আমাদের স্ট্রেট লাইন বরাবর, উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, স্ট্রেট লাইন বরাবরই হয়, তো সেটাও কিন্তু এর আন্ডারেই পড়ে যাবে। তখন এফ এর জায়গায় জি বসিয়ে দেবো যখন আমরা গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে ইন জেনারেল, রাস্তায় যখন একটা লোক হাঁটছে বা একটা গাড়ি চলছে, এগুলো এর আন্ডারে পড়ে যায়। আর আপেল ছড়ার ব্যাপারগুলো, ওগুলো ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি। তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এটা একটা হতে পারে। এই রিলেশন গুলো মনে রাখতে হবে, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আর একটা হয়, এই প্রমাণগুলো তোমরা করতে পারো, মানে করেছো আগে, পারবে করতে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এটা হয়। আর একটা কি হয়, টি তম সেকেন্ডে, কথাটা খেয়াল রাখবে, দ্য ডিস্টেন্স অ্যাট টিএথ সেকেন্ড, টিএথ, টি তম পঞ্চম সেকেন্ডে, মানে 5 নম্বর সেকেন্ডে সে কতটা যাচ্ছে, 5 সেকেন্ডে নয়, 5 সেকেন্ডে সে যতটা চলে গেল গেল, কিন্তু পঞ্চম, আমি এক্সাক্ট জানতে চাইছি এই জায়গাতে তার লোকেশনটা কত।
এখানে সে কোন জায়গাতে আছে। তো এর ফর্মুলাটা মনে রাখতে হবে। এই টি এথ, এই এথ কথাটা যখন বলবে একটু চোখগুলো বড় বড় করে দেখতে হবে। ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে অঙ্ক থাকে আমাদের অনেক সময় টি এথ সেকেন্ডে। আর এখানে কি আছে? আর এখানে কিছু নাই। আর রিলেটিভ ভেলোসিটিটা একটু বলে দিই, রিলেটিভ ভেলোসিটি ব্যাপারটা কি, আর তার এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। আপেক্ষিক বেগ তোমরা জানো, ওই যখন ট্রেন চলে, দুটো ট্রেন যাচ্ছে পাশাপাশি, তোমরা যারা ট্রেনে ট্রাভেল করো দেখতেই পাবে, দুটো ট্রেন যাচ্ছে, দিয়ে দেখতে পাওয়া যায় যে এ চলছে, যখনই একই স্পিডে যায় দুটো, তখনই দেখবে যে এক মানে স্থির মনে হয় যে হ্যাঁ এ এ আর এ স্থির বসে আছে। তো অনেক সময় কি হয়, ট্রেনটা চলছে আর ট্রেনের বাইরে যেই রাস্তা আছে, গাছ আছে, তোমার মনে হয় যে গাছটাও চলছে বা রাস্তাটাও আমার সাথে সাথে যাচ্ছে। অনেকে আকাশে চাঁদ দেখতে পায়, চাঁদটাও আমার সাথে সাথে যাচ্ছে, কিন্তু ওরা কেউ যাচ্ছে না, ওরা নিজের জায়গাতে আছে। তুমি মুভ করছো তাই তোমার মনে হচ্ছে তোমার রেসপেক্টে, তোমার সাপেক্ষে মনে হচ্ছে যেন ওরা ওরা যেন গতিশীল। তো এটা আপেক্ষিক যেহেতু ব্যাপার, আর ওদের বেগটাও যেহেতু তোমার আপেক্ষিকতার জন্যই হচ্ছে, তো এটা হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটিটা বেসিক্যালি নির্ভর করছে দর্শকের উপর, যে দেখছে তার উপর, ভিউয়ারের উপর নির্ভর করছে এটা। তো এই কারণে এখানে কি ব্যাপারটা হয়, যখন দুটো পার্টিকেল এ আর বি এমন ভাবে মুভ করে যাতে করে এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটা চেঞ্জ হতে থাকে। ডিস্টেন্সটা চেঞ্জ হতে পারে, সেটা ডিরেকশনের দিক থেকে চেঞ্জ হতে পারে, ভ্যালুর দিক থেকে চেঞ্জ হতে পারে, বা দুটোই। মানে এই ব্যাপারটাই তো, এই যখন দুটো ট্রেনের কথা ভাববে, তো এই যখন এ আর বি, এ একটা ট্রেন বি একটা ট্রেন এমন ভাবে মুভ করছে, এদের মধ্যে গ্যাপ ছিল একটা, একটা ট্রেন হাওড়া থেকে বেরিয়ে গেছে, পৌঁছে গেছে একটা ডিস্টেন্স, আর একটা ট্রেন সেই হাওড়া থেকে ছাড়ছে। তো একটা টাইম পরে গিয়ে এই ধরনের অঙ্ক তোমরা করে থাকো, তো কি হয় এদের মধ্যে দেখো দূরত্ব চেঞ্জ হচ্ছে, কখনো দেখতে পাচ্ছি এরা কাছাকাছি চলে এলো, কখনো এ কে ছাড়িয়ে চলে গেল। তো অলওয়েজ এদের মধ্যে কিন্তু চেঞ্জটা হতে থাকছে। তো এই কারণে এখানে একটা ট্রেনের লোক আরেকটা ট্রেনের লোককে দেখছে, এই যে দেখার ব্যাপারটা, এই কন্ডিশনটা মেনে যে এদের মধ্যে দূরত্ব চেঞ্জ হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, এইটা মেনে এর বেগটা এর রেসপেক্টে যেটা হয়, বা এর বেগ এর রেসপেক্টে, এই ব্যাপারগুলো চলে যায় রিলেটিভ ভেলোসিটির আন্ডারে। তো আমাদের এটা কনসেপ্ট। এবার আমাদের ফর্মুলাটা দরকার জাস্ট। কি ফর্মুলা? যখন দুটো পার্টিকেল এ আর বি একই স্ট্রেট লাইন বরাবর মুভ করবে, এ যেদিকে যাচ্ছে বি সেদিকেই যাচ্ছে, তাহলে তখন কি বলবো কথাটা, দেন দা ভেলোসিটি অফ এ, এ এর ভেলোসিটি রিলেটিভ টু বি, বি এর সাপেক্ষে এ এর ভেলোসিটি কি করে হবে মনে রাখতে হবে, যার সাপেক্ষে হচ্ছে সে আগে থাকবে, ভি বি মাইনাস, মাইনাস কখন দেবো, যখন দেখবো একই লাইন বরাবর যাচ্ছে বা একই ডিরেকশনে যখন দুজন যাবে তখন মাইনাস হবে। আর যখন দুজনে অপোজিট ডিরেকশনে থাকবে, ঠিক আছে, মানে এ এই দিক থেকে গেলে এই দিক থেকে যদি আসে, তখন আমাদের হয়ে যাবে ভি এ প্লাস ভিবি। তাহলে এইটা হচ্ছে সেম ডিরেকশনের জন্য অনেক সময় অঙ্ক দেখতে পাবে ছোট কোশ্চেনে, যে একটা ভি দিয়ে যাচ্ছে একটা ইউ দিয়ে যাচ্ছে, ভি বেগ নিয়ে একটা ইউ বেগ নিয়ে যাচ্ছে, তখন এর রেসপেক্ট এর ভেলোসিটি কি হবে। এই যে রেসপেক্ট কথাটা দেখবে বা রিলেটিভ কথাটা, যার রেসপেক্টে সে আগে আর যার জানতে চাইছে সে পরে। এটা হয়ে গেল। আচ্ছা স্যার, একটা কোশ্চিন হ্যাঁ আছে। কোশ্চিনটা হচ্ছে সেই রেলের একটা পড়েছিল যে একটা চলন্ত ট্রেনে কেউ যদি বল নিয়ে যদি ক্যাচ ক্যাচ ফেলে, সেটা তাহলে বলটা তার হাতে পড়বে কি, মানে অনেক রকম চারটে অপশন ছিল আর কি, মানে এটা কি হ্যাঁ, ফিজিক্সের ওইগুলো উপর তোমার বিষয়? ইয়ের আন্ডার, এগুলো ফিজিক্সের দিকেই চলে যায়, এখানে ফিজিক্সের কনসেপ্ট একটু হ্যাঁ, বেশি লাগে, আমাদের হ্যাঁ দিয়ে হবে না এগুলো ফিজিক্সের। আপাতত। হ্যাঁ, ঠিক। ওখানে অনেক কিছু ব্যাপার আছে, ওই যে গ্র্যাভিটির আন্ডারে ওটা ইয়ে হচ্ছে, ওখানে ইকুয়েশন অফ মোশন লিখে অনেক কিছু ইয়ে করে সলভ করতে হয়, ফোর্স হ্যাঁ, হ্যাঁ, কিভাবে ব্যালেন্সে আছে, বলটা কখন পড়বে হাতে, ঠিক আছে, ওগুলো ওখানে দেখতে হবে। এগুলো এবার কম্পিটিটিভ দেখো, এক্সামও কিছু কিছু ক্ষেত্রে দেয়। হ্যাঁ ওগুলো অনেক জায়গাতেই দেয়, ওই লিফটের হ্যাঁ, ইয়ে, হ্যাঁ লিফটের লিফটেড। বিভিন্ন মোশন গুলো, ওগুলো তো ফিজিক্সের
প্রপার ফিজিক্সের উপরে। হুম হুম আমাদের এখানে যতটা হুম, আমাদের লাগে আমরা সেগুলো বলছি। এবার দেখো, ঠিক আছে। নিউটনস লজ অফ মোশন, এটা তোমরা সবাই জানো। নিউটনের গতিসূত্র তিনটে, সবাই তোতা পাখির মতো সবার লেগে আছে ঠোঁটে, কিন্তু আমাদের নিউটনের গতিসূত্রটা দরকার নেই। মানে গতিসূত্র থেকে কিছু ডিডাকশন আমাদের লাগে, ডিডাকশন মানে কিছু আমাদের রেজাল্ট আমাদের লাগে, সেগুলো আমরা বলবো। তো প্রথম যে গতিসূত্রটা আছে তার নামটা আমরা জানি, ল অফ ইনার্সিয়া, জাড্ডের সূত্র। জাড্য এমন একটা ধর্ম যার জন্য বস্তুটা স্থির অবস্থায় আছে বা গতিশীল অবস্থায় আছে সেটা আমাদের ডিটারমাইন্ড হয়। অর্থাৎ এ পার্টিকেল সেটা মোশনে আছে কি রেস্টে আছে ডিটারমাইন করে ইনার্সিয়া, ইনার্সিয়া ব্যাপারটা। তো এটা ল অফ ইনার্সিয়া। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় যেটা হয় সেখান থেকে আমরা পেয়ে থাকি ল অফ ফোর্স। বলের যে সংজ্ঞাটা সেটা এখান থেকেই এসেছে, এবং এইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ল অফ ডাইনামিক্স, যেটা পি সমান এম এফ, ফান্ডামেন্টাল ল অফ ডাইনামিক্স এইখান থেকে এসেছে। ঠিক আছে, এটা করতে হবে। তো এইখানে যে কথাটা আছে আমি একটা কথা বলি, এখানে তোমরা জানো যে দ্বিতীয় গতিসূত্র কি বলে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের সমানুপাতিক, অর্থাৎ দ্য ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি ইজ প্রপোর্শনাল টু দ্য মোমেন্টাম অ্যান্ড টেক্স প্লেস অ্যালং দ্য ডাইরেকশন অফ মোমেন্টাম। তার মানে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। তো ভরবেগ ব্যাপারটা তোমরা জানো নাকি ইয়েটা বলতে হবে? মোমেন্টামের ডেফিনেশন, দুটো টাইপের মোমেন্টাম হয়, একটা লিনিয়ার একটা অ্যাঙ্গুলার, বলতে হবে? বলে দেন স্যার একবার। তো দেখো আমাদের এখানে যেটা লাগে বেসিক্যালি, মোশন ইন এ স্ট্রেট লাইন যতক্ষণ করছি আমাদের লিনিয়ার মোমেন্টামে কাজ হয়ে যায়। আবার যখন কার্ভে মোশনটা করব তখন অ্যাঙ্গুলার মোমেন্টামটাও জানবো। লিনিয়ার মোমেন্টাম কি? লিনিয়ার রৈখিক ভরবেগ, ভর আর বেগ, ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ। লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে এইটা। তাহলে নিউটনের সেকেন্ড ল কি বলে, যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল পি হয়, পি ইজ প্রপোর্শনাল টু ডিডিটি, এই যে চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে লিনিয়ার মোমেন্টামের যে চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে সেটাই হচ্ছে আমাদের এখানে হয়। এবার এখান থেকে কি হয়, একটা কথা এখানে খেয়াল রাখবে, যদি এমটা কনস্ট্যান্ট হয় তবেই কিন্তু পি সমান এম এফ ঘটনাটা ঘটবে, না হলে কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলাটা হয়ে যায় তখন পি সমান কে ইন্টু ডিডিটি অফ এমভি। অনেক বস্তুর ক্ষেত্রে মাসটা চেঞ্জ হতে থাকে। এখানে আমাদের একটা চ্যাপ্টার আছে যেটা আমরা গ্রাজুয়েশনে পড়েছিলাম, এখানে নেই এখন, মোশন অফ ভ্যারিং মাস। মাসটা যখন চেঞ্জ হতে থাকে, দেখবে এটা কখন ঘটনাটা ঘটে, বৃষ্টির কণাগুলো যখন ইয়ের থেকে মেঘ থেকে মানে মেঘ থেকে যখন বৃষ্টির কণা, বৃষ্টি হচ্ছে আর কি, তো আস্তে আস্তে কি হয় দেখবে প্রথমে বিন্দু বিন্দু ছোট ছোট ইয়ে থাকে, তারপর আস্তে আস্তে ফোঁটাগুলো মানে সাইজে বাড়তে থাকে। ওই যে সাইজে বাড়ছে ফোঁটাগুলো, ওখানে মাসটা চেঞ্জ হচ্ছে। প্রথমে একটা ছোট ফোঁটা ছিল বৃষ্টির, তারা এক কাছে এলো, ঠিক আছে, দিয়ে এক কাছে এলো, একে অপরের উপর জড়িয়ে ফোঁটার সাইজটা বেড়ে গেল। তাহলে ফোঁটার সাইজটা বাড়তে বাড়তে তোমার যখন ভূপৃষ্ঠে পড়ছে আলটিমেটলি তখন সেটা সাইজে অনেক বড় হয়ে যাচ্ছে। এটা ভ্যারিং মাসের কনসেপ্ট ওখানে কাজে লাগে। আর আমরা যেগুলো এখানে জেনারেলি করি সেখানে সমস্ত জায়গায় মাসটা কনস্ট্যান্ট, মাস কোনোদিন চেঞ্জ হয় না, এটা সবাই বলে। মাসে শুধু মানে কি বলবো, ওই ভর আর শক্তির যে নিত্যতা সূত্রটা আছে, ই সমান এম সি স্কোয়ার, ওখান থেকে ওটা আমাদের পাওয়া যায়। কিন্তু এই ভ্যারিং মাসের কনসেপ্টটা কিন্তু ইয়েতে চলে যায়, রিলেটিভিটিতে চলে যায়, যেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। নিউটনিয়ান মেকানিক্স আমরা পড়ছি, এখানে কিন্তু এটা হয়। এখানে কিন্তু পি সমান এম এফ একটাই ল আমাদের। তো পি সমান এম এফ তোমরা জানো এখানে, এইখান থেকে দেখো কোনটা কি বলছি। পিটা হচ্ছে তোমার বাইরে থেকে প্রযুক্ত বল, তাহলে এইটা হচ্ছে তোমার ইমপ্রেসড ফোর্স। দেখবে আমি তোমাদেরকে একটা নোটস দিয়েছিলাম, সেখানে আমি কিন্তু ইমপ্রেসড ফোর্সের কথা বলেছি, এফেক্টিভ ফোর্সের কথা বলেছি, এটা এখানেই বলে দিই। এই এই যে পি সমান এম এফটা হয়, এইটাই হচ্ছে একটা বস্তুর গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশন। তো ইকুয়েশন অফ মোশনের একদিকে থাকে ইমপ্রেসড ফোর্স। ইমপ্রেসড ফোর্স মানে হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল যেগুলো, সেগুলো হচ্ছে ইমপ্রেসড ফোর্স, যার আন্ডারে তোমার পড়ে যায় ওয়েট, মানে বস্তুর ওজন পড়তে পারে,
ঘর্ষণ বল পড়তে পারে, ফ্রিকশনাল ফোর্স বা ফোর্স অফ ফ্রিকশন পড়তে পারে, এগুলো ইমপ্রেসড ফোর্স। তাহলে ইকুয়েশন অফ মোশনে কি থাকে, একদিকে থাকে ইমপ্রেসড ফোর্স আর একদিকে থাকে এফেক্টিভ ফোর্স। এই যে এই ফোর্সটা হচ্ছে এফেক্টিভ ফোর্স। এফেক্টিভ ফোর্স মানে কি, এমন একটা ফোর্স যেটা কিভাবে তৈরি হয়, মাস আর অ্যাক্সিলারেশনকে যদি গুণ করে দাও তাহলে যে ফোর্সটা তৈরি হয় সেটা হচ্ছে এফেক্টিভ ফোর্স। তো এই দুটোকে ইকুয়াল করতে হয়। সমস্ত ইমপ্রেসড ফোর্স, তাহলে একটা বস্তুর উপর যত সমস্ত বল কাজ করছে বাইরের থেকে তাদের যোগফল ইকুয়ালস টু বস্তুর এফেক্টিভ ফোর্স। এই হচ্ছে তোমার রিলেশন। এবার এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের আরেকটা ডেফিনেশন দিতে পারি। দেখো, এই ডেফিনেশনটা আমরা ঘুরিয়ে বলছি, এই কারণে বলছি দরকার পড়ে। তাহলে এফটা যেখানে কি অ্যাক্সিলারেশন, এমটা হচ্ছে মাস, আর পিটা হচ্ছে এক্সটার্নাল ইমপ্রেসড ফোর্স বা এক্সটার্নাল ফোর্স আমরা বলতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু, তাহলে তুমি বলতে পারো অ্যাক্সিলারেশনকে বলতে পারো ফোর্স পার ইউনিট মাস। প্রত্যেক একক ভরে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে বস্তুর অ্যাক্সিলারেশন। তাহলে দুটো ডেফিনেশন পেলে, একটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটাও অ্যাক্সিলারেশন হয়, আর ফোর্স পার ইউনিট মাস। অল্টারনেটটাও জেনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা হয়ে গেল ফোর্স পার ইউনিট মাস, কথাটা বলে দিলাম। আর এখানে কি আছে, আর এখানে সেরকম কিছু নেই। হ্যাঁ, আর 3 নম্বর যে লটা ছিল, আমরা তো দ্বিতীয় লটার কথা বলছিলাম, এখান থেকে ল অফ ফোর্সের কনসেপ্টটা আসে। আর 3 নম্বর যে লটা আছে এটা হচ্ছে ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। কিন্তু আমাদের গোটা ডায়নামিক্সটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে এই সেকেন্ড ল এর উপরে। এটা খুব ভাইটাল একটা ল। এটা হয়ে গেল। আর তোমাদেরকে এখান থেকে কি করতে হবে, ডিএক্স ডিটি। আর দেখো, এই যে ইউনিফর্ম কথাগুলো বলছিলাম, ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম মনে রাখবে কনস্ট্যান্ট। হতেই পারে একটা বস্তু যে কিছুক্ষণ সে হয়তো 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে চললো, কিছুক্ষণ হয়তো সে 5 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে চললো, চেঞ্জ হতে পারে। তো যখন চেঞ্জ হয় অ্যাক্সিলারেশনটা, তোমার গাড়ির চালানোর কথাই ভাবো, বাইক চালানোর কথা, তুমি কখনো 20 কিলোমিটার/আওয়ার বেগে চালাও, কখনো 40, কখনো 60, কখনো রাস্তা ফাঁকা থাকলে 80 চালাও, তো চেঞ্জ হতে থাকে। আর ইউনিফর্ম কখন, যদি কেউ বাড়ির থেকে 20 কিলোমিটার/আওয়ার বেগে স্টার্ট করেছিল, সে থ্রু আউট যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, নো চেঞ্জ, একদম ফিক্স করে রেখে দিয়েছে, কোনো অ্যাক্সিলারেটর বাড়ায়নি, কিচ্ছু করেনি, সে ইউনিফর্ম ইয়েতে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে বলতে পারো। তো যখন ইউনিফর্ম হবে, কথাটা মনে রাখবে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি একটা বস্তু যায় তখন তার অ্যাক্সিলারেশন কি হবে বলতো? জিরো। জিরো হবে, কারণ অ্যাক্সিলারেশন মানে ডিডিটি অফ ভেলোসিটি। তো ভেলোসিটিটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বস্তুর ডেরিভেটিভ করলে তো জিরোই হবে। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। ইউনিফর্ম ভেলোসিটি, হ্যাঁ এইটা বাদ পড়ে গেছিল। স্পেস এভারেজ, এই জাস্ট এই ডেফিনেশনটা কাজে লাগবে। একটা হচ্ছে স্পেস এভারেজ ভেলোসিটি, আর একটা হচ্ছে টাইম এভারেজ। আগে স্পেস এভারেজটাই বলি। ধরো একটা বস্তু x1 পজিশন থেকে x2 পজিশনে যাচ্ছে, এভারেজ ভেলোসিটি ভি, এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, এই এভারেজ ভেলোসিটি নিয়ে সে যাচ্ছে। তাহলে x1 থেকে x2, এই যে স্পেসটা সে ডেসক্রাইব করলো, স্পেসটা কত, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে x2 - x1। তাহলে এই স্পেসের মধ্যে তার যে ভেলোসিটিটা হয়েছে সেটা কিভাবে হয়েছে, সেই এক্সপ্রেশনটা আমাদের খেয়াল রাখতে হবে। দিস ইজ ইকুয়াল টু x1 to x2 v dx বাই এই যে স্পেস এভারেজ ভেলোসিটি। তাহলে এইটা তলাতে আছে স্পেসটা, উপরে আছে ভেলোসিটি। দেখো প্রত্যেক ডিএক্স অন্তর অন্তর কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, মানে
ভি ডিএক্স, মানে এইটুকু জায়গা গেছে, ডিএক্স পরিমাণ জায়গা গেছে ভি গতিবেগ নিয়ে। তাহলে তুমি যদি x1 থেকে x2 পর্যন্ত করো ইন্টিগ্রেশনটা, কি হচ্ছে, গোটা জায়গাটা কভার হয়ে যাচ্ছে। তাহলে ভি ইন্টু ডিএক্স করলে এইটুকু জায়গা কভার হচ্ছে, আর যখন এটা করছি পুরোটা কভার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, উপরটা হচ্ছে পুরো জায়গাটা, আর নিচে হচ্ছে এই যে স্পেসটা, স্পেসটা অতিক্রম করেছে এই ভেলোসিটি নিয়ে। এই যে ভেলোসিটিটা এখানে ঢুকে আছে, তাই তলায় আছে স্পেস, উপরে আছে ভেলোসিটি, এভারেজ ভেলোসিটির এক্সপ্রেশন, তাই স্পেস এভারেজ ভেলোসিটি। আর একটা হচ্ছে টাইম এভারেজ ভেলোসিটি। টাইম এভারেজটা কি, কিছুই নয়, তখন টাইম থাকবে উপরটা t1 থেকে t2 ভি ডিটি টাইম আছে, আর নিচে আছে t2 মাইনাস t1। জাস্ট এইটা ছোট ছোট একটা দুটো অঙ্ক এখান থেকে দেখতে পারো, না দেখলেও চলবে, কিন্তু এটা একটা জায়গা, এখান থেকে এটা হয়ে গেল। আর হ্যাঁ, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটিটা একটু বলে দিই, এখানে ঘটনাগুলো কি ঘটে। ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি কি হতে পারে, দেখো একটা বস্তু অভিকর্ষের অধীনে পড়ছে, বা কেউ ছুঁড়ে দিচ্ছে, মাটির থেকে একটা ঢিলকে উপর দিকে ছুঁড়ে দিচ্ছে, বা ছাদ থেকে একটা ঢিলকে মাটিতে ফেলে দিচ্ছে, এটা চলে যায় এর আন্ডারে। তাহলে আমি প্রথম কেসটাই করছি, এখানেতে আমাদের ছাদে দাঁড়িয়ে আছে, ছাদে পার্থ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পার্থ দাঁড়িয়ে আছে, পার্থ একটা ঢিল ফেলে দিল একটা লোককে টার্গেট করে, যাকে ওর পছন্দ নাই, নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে একটা ঢিল সে উপর থেকে স্থির অবস্থা থেকে টুপ করে ফেলে দিল, লোকটার মাথায় এসে পড়লো। এই যে মাথায় এসে পড়া, এই ব্যাপারগুলো কথাগুলো বলে হিটস দ্য গ্রাউন্ড, কখন গ্রাউন্ডকে হিট করবে, ঠিক আছে, কি ঘটনা ঘটবে দেখো। এখানে কি হয়েছিল, সে স্থির অবস্থা থেকে, তাহলে ঢিলটার প্রাথমিক গতিবেগ কত ছিল, কে বলবে? 0 0। 0 ছিল। আর ঢিলটা যে কার আন্ডারে পড়ছে, বলো? আন্ডার গ্রেভিটি। আন্ডার গ্র্যাভিটি। তাহলে এখানে যে গ্র্যাভিটির এক্সপ্রেশনটা হবে জিটা, যেটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে? যে ডিরেকশন যেদিকে, না নেগেটিভ কেন হবে? মনে রাখবে একটা ফোর্সের ডিরেকশন সেদিকেই নিতে হবে যেদিকে ফোর্সটা কাজ করে। গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, সবসময় নিচের দিকে কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে সেদিকেই তো পড়ছে, তাহলে সেই দিকেই যখন যাবে তখন ডিরেকশনটা যখন মিলে যায়, মনে রাখবে ডায়নামিক্সের একটা রুল হচ্ছে ডিরেকশন যদি ম্যাচ করে তাহলে পজিটিভ সাইন নিতে হবে, আর ডিরেকশন যদি অপোজিট হয়ে যায় দুটো ফোর্সের তখন হবে নেগেটিভ। মানে যখন ওই উপর দিকে ছুঁড়বো তখন গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে, গ্র্যাভিটির থেকে উপর দিকে যাচ্ছে, ঠিক আছে, তখন হবে নেগেটিভ। আর যখন গ্র্যাভিটির আন্ডারে পড়বে নিচের দিকে, তো সেন্টারের দিকেই পড়ছে, তো পৃথিবী পৃষ্ঠের দিকেই পড়ছে অভিমুখটা, তখন হবে তোমার পজিটিভ। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে এই যে এখানে কথাটা বলছি জি এর আন্ডারে পড়ছে, জি এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে, তাহলে এর গতি সমীকরণ লিখছি ফ্রম দ্য ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি ছিল, এফটা এখানে গিয়ে অ্যাক্সিলারেশনটা, জিটা অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি টি ইনিশিয়ালি যেহেতু 0 ছিল, ভিটা হচ্ছে টি সময় পরে বেগ, তাহলে এখানে ভি সমান জিটি, যেহেতু এখানে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, রেস্ট থেকে, ফ্রম রেস্ট, অনেক রেস্ট করেছে তারপরে পড়ে গেছে। আর একটা এখানে হতে পারে এইচ, মানে কতটা হাইট পড়লো সে, কতটা হাইট পর্যন্ত পড়তে পারবে যদি ফেলা হয়, স্থিরাবস্থা থেকে যদি ফেলি, এই যে এইচ যদি হাইটটা হয় মাটির থেকে হাইটটা এইচ হয়, এইচ মানে হচ্ছে এখানে ডিস্টেন্স, টি সময়ে সে যদি এইচ ডিস্টেন্স কভার করে, টি সময় যদি এস ডিস্টেন্স কভার করে, এস সমান, এটা পড়েছিলাম আমরা একটু আগে, এই কারণে এখানে এটা ইউজ করব, যেহেতু জি এর আন্ডারে পড়ছে, এটা ইনিশিয়ালটা 0 ছিল, হাফ জি টি স্কোয়ার। আরেকটা কি হবে, আরেকটা রিলেশন ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এফ এস, তো এখানে তোমার কি হবে, ভি স্কোয়ার সমান, ভি স্কোয়ারটাই ফাইনাল ভেলোসিটি, অন্তিম বেগ, এটা প্রাথমিকটা 0,
টু, এফটা এখানে জি, এসটা কতটা গেছে এইচ। তাহলে তুমি মাপছো, মাপাটা ইয়ে করে দিয়েছো, স্কেলটাকে তখন হরাইজন্টালি করছিল, স্কেলটাকে এখন ভার্টিক্যাল করে দিয়েছো, তো কি হয়েছে, দূরত্ব তো ওইটাই মাপছো এই বরাবর লাইন, এটা তো স্ট্রেট লাইন বরাবরই মোশন হচ্ছে। স্ট্রেট লাইন মানেই কেন সবসময় এরকম ভেবে নিই আমরা, স্ট্রেট লাইন তো ওটাও স্ট্রেট লাইন, এটা এইদিকে মাটির সাথে শুয়ে আছে, আর এটা মাটির সাথে লম্ব ভাবে আছে, এটাই পার্থক্য। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু 2gh। এবার একটা কথা, এটা তো গেল যে ভার্টিক্যাল মোশনটা যখন ইয়ে হচ্ছে নিচের দিকে হচ্ছে, ঠিক আছে। এবার আমরা যদি ছুঁড়ে দিই তখন কি হবে ঘটনাটা, তখন আমাদের ইকুয়েশন গুলো পাল্টে যাবে। ইফ সামওয়ান থ্রোজ এ পার্টিকেল উইথ ভেলোসিটি, আমাদের কি বলবো, ইউ, সরি, উইথ ভেলোসিটি ইউ, ইউ বেগ দিয়ে ছুঁড়ে দিচ্ছে। তুমি দেখো যে স্থির অবস্থা এখানে আর হবে না, স্থির অবস্থাটা উপর থেকে যখন নিচে পড়ে তখনই করতে পারে, স্থির ছিল ফেলে দিল। আর যদি নিচে স্থির থাকে, স্থির অবস্থা থেকে কি করে যাত্রা শুরু করবে, তাকে তো একটা ভেলোসিটি দিয়ে ছুঁড়তে হবে, তবে তো সে গতিশীল হবে নিচের থেকে। নাহলে তো পৃথিবী পৃষ্ঠের উপরে তো ঢিলগুলো এমনিই পড়ে থাকে, তাকে যতক্ষণ না কেউ ছুঁড়ছে তার মোশন কিন্তু হবে না উপর দিকে, তো ছুঁড়তে হবে উইথ এ ভেলোসিটি ইউ। আর টি সময় পরে তার বেগ হয়ে গেল ধরো ভি, তখন তার ইকুয়েশন কি হবে, ভি ইকুয়াল টু ইউ, কোনটা হবে, এটাই তোমাদের হচ্ছে কাজ এখানে নেগেটিভ হবে। বোঝা। নেগেটিভ হবে, কেন হবে, এটা তো অপোজিট ডিরেকশন তার জন্য। অপোজিট দিকে হচ্ছে। অভিকর্ষের জিটা এইদিকে বিপরীতে কাজ করে করে, নেগেটিভ। কিন্তু যাচ্ছে ওইদিকে যেহেতু, তাই মাইনাস। জি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তার মানে যতগুলো ইকুয়েশন আমি আগে লিখলাম সমস্ত জায়গায় জি এর জায়গায় করে দেবে মাইনাস জি, আর ইউটা নট ইকুয়াল টু জিরো আর কি, মানে যেখানে যেখানে ইউ এর জায়গায় জিরো বসিয়েছিলাম ওগুলো আর ইউ গুলো জিরো হবে না, থেকে যাবে। তার মানে আর একটা ইকুয়েশন পাবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর একটা পাবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এবার এইখানে যে কথাগুলো বলছি এগুলো ভালো করে শুনবে, এই আমাদের এগুলো জানতে চাই। গ্রেটেস্ট হাইট, এখান থেকে তিনটে কথা আমরা বলবো। গ্রেটেস্ট হাইট, তুমি যে ছুঁড়লে, মানে ভাবো এই যে এইগুলো ছোট থেকে সবাই জানে, একটা ঢিলকে ছোড়া হচ্ছে, ঢিলকে তুমি ছুঁড়ে দিলে, দিয়ে দেখতে পাবে একটা নির্দিষ্ট, যার যেরকম ইয়েতে ভেলোসিটি দিয়ে ছুঁড়তে পারবে তত উঁচু যাবে, গেল, ঠিক আছে। গোবিন্দ একটা ঢিলকে ছুঁড়লো, দিয়ে দেখতে পেলো যে ঢিলটা কিছু দূর গিয়ে একবার থেমে গেল, ঠিক আছে, নিচে গোবিন্দ দেখছে, তাহলে গিয়ে থেমে গেল। এই যে থেমে যাচ্ছে, যত উচ্চতায় গিয়ে থামলো ততটাই সে যেতে পারে, তাই তো থেমে গেছে, তাহলে তো আরো যেত, তাহলে সেটা হচ্ছে তার গ্রেটেস্ট হাইট। যখন গ্রেটেস্ট হাইটে যায় তখন গোবিন্দ দেখলো যে ঢিলটা এখানে স্থির হয়ে গেছে, তার মানে এখানে তুমি ছুঁড়েছিলে একটা বেগ দিয়ে, কিন্তু যখন পৌঁছলো ওই জায়গাটাতে গ্রেটেস্ট হাইট যদি এইচ হয়, ক্যাপিটাল এইচ, ওইখানে গিয়ে দেখতে পেয়ে গেলো জিরো হয়ে গেছে। তাহলে এখানে ইকুয়েশন অফ মোশন যেটা হয় সেটা থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, যেহেতু উপর দিকে যাচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, অন্তিম বেগটা জিরো হয়ে গেছে, ইনিশিয়াল বেগ ছিল 2gh ইকুয়াল টু এখানে ক্যাপিটাল এইচ, গ্রেটেস্ট হাইট। তাহলে গ্রেটেস্ট হাইটের এক্সপ্রেশন ইউ স্কোয়ার বাই 2g, এইটা আমাদের লাগবে, ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এটা তোমরা বক্স করে লিখে রাখবে এক জায়গাতে, আর বইতেও আছে, আমি এটা শাহ গাঙ্গুলির থেকে পড়ছি, পেজ 31, এই আর্টিকেলটা পুরোটা পড়বে, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি যে আর্টিকেলটা আছে এখানে পুরোটা পড়বে। তাহলে এটা হলো গ্রেটেস্ট হাইট। এর পরের কথাটা হচ্ছে যে কত টাইম লেগেছে এই হাইটটা যেতে, কতক্ষণে গিয়ে পৌঁছতে পারবে, ঠিক আছে। দেখো তাহলে টাইম অফ ফল আর ভেলোসিটি অফ, আচ্ছা আচ্ছা, টাইম অফ রাইজটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, টাইম অফ রাইজটা আমি বের করছি, ধরো কি করে বের করব, এই যে ইয়েতে পৌঁছলো, ঠিক আছে, আগে টাইম অফ ফলটা বের করি, যে এইখান থেকে আবার মাটিতে ফিরে আসতে তার কত টাইম লাগবে, এখান থেকে এইখানে পৌঁছতে তার কত টাইম লাগবে ওটা আমি আগে বের করব। দেখো এইখানে ভি ছিল জিরো, ভি ছিল জিরো, আর কি ছিল, ক্যাপিটাল এইচ জানা ছিল এইখানেতে, ক্যাপিটাল এইচ, এই যে এতটা পৌঁছেছিল, তার মানে সে কতটা উঁচুতে ছিল মাটি থেকে তখন, গ্রেটেস্ট হাইটটা ছিল। তাহলে এবার দেখো যখন পড়ছে সে অবস্থায় কি হচ্ছে, যখন আবার মাটিতে ফিরে আসছে
তাহলে সে ওখানে গিয়ে স্থির হয়ে গেছিল, আবার এতটা হাইট সে পড়বে মাটিতে, তাহলে কতটা টাইম লাগবে? কিচ্ছু নয় এখানেতে, দেখো আমি ব্যবহার করছি এস সমান ইউটি, যেহেতু আবার মাটির দিকেই পড়ছে তাহলে কি হবে, জিটা পজিটিভ হবে। তাহলে প্লাস হাফ জি টি স্কোয়ার। এবার দেখো এখানে ইয়েগুলো ব্যবহার করব আমরা, ভ্যালুগুলো। এসটা আমাদের হয়ে আছে ক্যাপিটাল এইচ মানে ইউ স্কোয়ার বাই 2g। এখানে আমার বেগটা কত, 0 আছে, তাহলে 0। যদি মাটিতে পড়তে তার টাইম লাগে ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি লিখে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা যদি তোমরা করো, ক্যাপিটাল টি ইকুয়াল টু কাটাকুটি করলে ইউ বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি হলো, টাইম অফ ফল হলো। আমি তোমাকে দেখাবো এবারে যে টাইম অফ রাইজ যেটা ছিল, মানে কত টাইম লেগেছিল ক্যাপিটাল এইচ উচ্চতায় পৌঁছতে, এই দুটো কোয়ান্টিটি ইকুয়াল হবে। মানে মাটি থেকে গ্রেটেস্ট হাইটে পৌঁছতে যে টাইম লেগেছিল, গ্রেটেস্ট হাইট থেকে মাটিতে পৌঁছতে একই টাইম লাগবে। এবং এতটা সময় ধরে পার্টিকেলটা কিন্তু মাটি ছেড়ে উড়ছিল, তাই এই টোটাল টাইমটা মানে যাত্রা শুরু করলো, গ্রেটেস্ট হাইটে পৌঁছলো, তো মাটি ছেড়ে উড়ে গেল, আবার এখান থেকে মাটিতে আসার আগে পর্যন্ত পড়লো, তো এতটা টাইম ধরে সে কিন্তু ফ্লাইট ছিল তার। তাহলে টাইম অফ ফ্লাইট, এই তিনটা আমাদের কথা লাগবে এখানে। গ্রেটেস্ট হাইট ডেসক্রাইব করতে কত টাইম লাগে, এবং টাইম অফ ফ্লাইট। তাহলে দেখো টাইম অফ ফ্লাইটটা তো আমি বলবো, তার আগে টাইম অফ রাইজ মানে কত টাইম লেগেছিল উঠতে, টাইম অফ রাইজটা বের করি। কিছুই নয় এটা, টাইম অফ রাইজটা যদি ক্যাপিটাল টি ড্যাশ ধরি আমি, দেখাবো যে টি ইকুয়াল টু টি ড্যাশ। দেখো কি হচ্ছে এখানে, প্লেন ইকুয়েশন লিখবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, এটা কাজে লাগাবো। উপর দিকে যাচ্ছে, নেগেটিভ হচ্ছে। এবার আমি ভ্যালুগুলো বসাচ্ছি। ভিটা অন্তিম বেগ ছিল, একদম যখন চলে গেছে গ্রেটেস্ট হাইটে, তখন ভিটা কত ছিল, 0 ছিল তখন। 0 ছিল। ইউটা ছিল, ইউটা তো ইউ দিয়েই ছড়া হয়েছে, ইউটা ছিল, জি ছিল, এটা টি হচ্ছে গ্রেটেস্ট হাইটে পৌঁছতে যে টাইমটা লাগছে। তো টি ড্যাশ কত পেলে তুমি বলো, এটা ইকুয়াল টু টি, এটা হয়ে গেল। তাহলে টি ইকুয়াল টু টি ড্যাশ তুমি পেয়ে গেলে। এবার আমি বের করব টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট কথাটা আমি লিখবো, টাইম অফ ফ্লাইট ইকুয়াল টু টাইম অফ রাইজ প্লাস টাইম অফ ফল। এই দুটোকে যোগ করে দিলে উত্তরটা পেয়ে গেলে 2u বাই জি। এটা মনে রাখতে হবে, 2u বাই জি, ইউ স্কোয়ার বাই 2g, এই টার্মগুলো মনে রাখতে হবে। এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন রেডি করা যায়, যদি রেজাল্ট গুলো মনে থাকে উত্তর করতে পারবে। এটা হয়ে গেল ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। আর তো এখানে আমার কিছু নেই মনে হচ্ছে, বাকি সব আমি বলে দিয়েছি। হ্যাঁ, তারপরে SHM পড়ে যাবো ওখানেতে। আচ্ছা, এগুলো তো হয়ে গেছে। আচ্ছা, ইকুয়েশন অফ মোশন আমি তোমাদেরকে এটা একটু বলে দিই, ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে একটু আলোচনা করে দিই। প্রথমে একটা পার্টিকেল নিচ্ছি যেটা অরিজিন থেকে স্টার্ট করে গতিশীল হচ্ছে, মানে কি বলবো, অ্যাওয়ে ফ্রম ও, বা এখানে আমাদের কাজ করছে রিপালসিভ ফোর্স, অনেক কথাই বলতে পারি। তখন যদি পার্টিকেলটার উপরে আমরা বাইরে থেকে একটা ক্যাপিটাল এফ বল দিয়ে দিই, ঠিক আছে, ক্যাপিটাল এফটা যদি হচ্ছে এফ বলের জন্য এটা যাত্রা শুরু করেছে, মানে একটা এই যে ঢিল ছিল, ঢিলটাকে একটা টোকা মেরে দিল কেউ, টোকা মারাটা হচ্ছে বাইরের থেকে একটা বল দেওয়া। তাহলে এটার জন্য এফ বাইরের দিকে সরে গেল, তাহলে এম d2x dt2, এম ইন্টু অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে এফেক্টিভ ফোর্স, আর এটা হচ্ছে আমাদের ইমপ্রেসড ফোর্স। বাইরে থেকে প্রযুক্ত বলগুলো হয় ইমপ্রেসড ফোর্স, আর এটা হচ্ছে এফেক্টিভ ফোর্স। এই দুটোকে ইকুয়াল করে দিতে হবে। ডিরেকশনটা দেখবো, যদি দেখতে পাই যে এফেক্টিভ ফোর্সটা আমার অ্যালং ওপি, ঠিক আছে, ও ধরো এটা পি দিয়ে দিলাম, এই জায়গাটা আমি ধরো পি দিয়ে দিলাম, অ্যালং ওপি, ও থেকে যদি পি এর দিকে হয় মানে বাইরের দিকে যদি হয় এফটা, তার মানে এফ এর ডিরেকশনটাও কোন দিকে, এই দিকে। আর
d2x dt2 তো ইন জেনারেল অলওয়েজ x ইনক্রিজিং ডিরেকশনে, তো দুটো দিকই সমান হয়ে গেছে, আমার দুটো বলকে ইকুয়াল করতে হবে, মানে এবং দিকে দুদিকে ইকুয়াল করতে হবে ভেক্টর কোয়ান্টিটি যেহেতু, তো দুটো দিকই আমাদের ইকুয়াল আছে, এখানে ডিরেকশনও মিলে গেছে তাই পজিটিভ হয়েছে। m d2x dt2 ইকুয়াল টু f। আর যদি এরকম হতো যে একটা বল আমরা দিচ্ছি, যে বলটা কাজ করছে টুয়ার্ডস ও, এফ বল যদি কাজ করে বা F1 বল যদি কাজ করে, তখন ইকুয়েশনের মোশন কত হবে কে বলবে? স্যার একটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ চলে আসবে, m d2x dt2 ইকুয়ালস টু মাইনাস f। এই কটা জিনিস তোমাদেরকে এখান থেকে খেয়াল রাখতে হলো, বাকি তো আমি মোটামুটি সব বলে দিয়েছি, চেক করে নিই। স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিলেটিভ ভেলোসিটি, ওয়েট। আচ্ছা, ওয়েটের এক্সপ্রেশন তো তোমরা জানো, ওয়েট ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি, ঠিক আছে? আর যেটা তোমরা বলে থাকো যে আমার ওয়েট এত, এটা ভুল বলে সবাই, আমার মাস এত। ওয়েট মানে কিন্তু একটা ফোর্স, ঠিক আছে? ওয়েট ইকুয়াল টু এমজি, ডব্লিউ ইকুয়াল টু এমজি হয়। মাস মানে হচ্ছে তোমার মধ্যে কি পরিমাণ কোয়ান্টিটি আছে, তোমার মধ্যে যে রক্ত আর মাংস আছে তার পরিমাণটা কত, এত কেজি রক্ত আর মাংস মিলে এত কেজি তোমার মানে ইয়ে আর কি মাস। ওই দেখবে একটা অ্যাড দেয়, ঠিক আছে, এন্ডিউরা মাস, ওটা তো মাসই বলে, এন্ডিউরা ওয়েট তো বলে না, ওরা ঠিকঠাক বলে ওইটাকে ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এটা হয়ে গেল। আজ তোমাদেরকে আমি দেখবে অনেক কিছু দিয়েছি, ওই বেসিক কনসেপ্টের একটা পেজ দিয়েছিলাম, ওগুলো মানে ধরো যারা একদমই ভুলে গেছো, যারা মিনিমাম ওগুলো জানো তাদের এটা দরকার নেই, রিডিং মেরে নিলেই হবে একবার। ওই ডাইনামিক্স কি, তারপরে ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কি, ইউনিফর্ম ভেলোসিটি কি, অ্যাক্সিলারেশন কি, এগুলো সব এক জায়গায় লেখা আছে একটা জায়গাতে ভালোভাবে, ওটা ছিল। আর হ্যাঁ, মোমেন্টাম তো বলে দিয়েছি, এগুলো সব বলে দিয়েছি, আর সেরকম কিছু এখানে বাকি নেই। এবার তোমাদের কার কি এখানে ডাউট আছে আমাকে বলো, তারপরে আমি অঙ্ক বলবো। ঠিক আছে, ঠিক আছে কি নেই বলো? ঠিক আছে স্যার। হুম, হ্যাঁ, বোঝা এবার যাচ্ছে। তাহলে আমরা একটু একটু করে অঙ্ক দেখি। এই চ্যাপ্টার থেকে তোমাদের এই লাগবে, এরপরে এসএইচএম আছে, এসএইচএমটা অন্য একদিন বলবো, সিম্পল হারমোনিক মোশন। ওখানে তোমাদের ব্যাপারটা কিছুই নয়, ওখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, একটা বৈশিষ্ট্য আছে, সেটার বৈশিষ্ট্য হচ্ছে যে ফোর্সটা কাজ করে ফিক্স পয়েন্ট থেকে যতটা দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বের সাথে সমানুপাতিক, এবং ফোর্সটা অলওয়েজ ওইটার দিকে কাজ করে টুয়ার্ডস দ্য ফিক্স পয়েন্ট। ওই কারণেই দেখবে এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে এক্স, মানে সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স আমরা লিখে থাকি। নেগেটিভ সাইনটা যেহেতু ওই ডিরেকশনে কাজ করছে টুয়ার্ডস, যদি আমাদের কাজ করে তখন নেগেটিভ সাইন হয়, ওই কারণেই হচ্ছে। এরপর তোমাদেরকে ওই অ্যাক্সিলারেশন ওগুলো দিয়ে ছোট ছোট অঙ্ক, ওগুলো আমি একটা বলছি ধরো, যে হ্যাঁ, একটা পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ল ভি স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স যদি হয়, তাহলে বলেছে অ্যাক্সিলারেশন বের করতে। এটা আমাকে কে বলবে বলো? স্যার ওটাকে ইয়ে করতে হবে, মানে ডেরিভেটিভ করতে হবে,
এক্স এর রেসপেক্টে, তাহলে ওটা আসবে যে 2v ডিভি বাই ডিএক্স, ওটা মানে তো ইয়ে হয়ে যাচ্ছে। এই দিকটাও করতে হবে, এই দিকটাও ক্যালকুলেশন করবে, তা করলে তুমি পেয়ে যাবে, তাই তো? এই দিকটাও করলে পেয়ে যাবে। তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়ালস টু এটা হবে, এটাই হচ্ছে ভি ডিভি ডিএক্স। এই যে তুমি এটা এখানে জানতে পারলে অ্যাক্সিলারেশন। কেউ যদি দেখে এটা দেখে ভয় খেয়ে যেতে পারে অনেকে, যে ভি আছে, আমি তো জানতাম যে ভি মানে ডিভিডিটি, তাহলে কেউ কি করতো, ভি ইকুয়াল টু রুট করতে যেত, দিয়ে ডিভিডিটি করতে যেত, মানে এটাকে একবার টি এর রেসপেক্ট এক্স এর রেসপেক্টে, তারপর আবার টি এর রেসপেক্টে দিয়ে অনেক বড় হয়ে যেত। কিন্তু এটা জানার জন্য এটা ইজিলি হয়ে গেল এক্সপ্রেশনটা। তারপরে তোমার আর একটা ধরো অঙ্ক বলছি আমি, এইগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এখানে যেগুলো আছে আমি যে অঙ্কগুলো বলছি এখন, একটা বলছে দ্য ল অফ মোশন অফ এ বডি মুভিং ইন এ স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু হাফ ভিটি। ঠিক আছে, দেখাতে বলেছে যে এর অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। তুমি কি করে দেখাবে? এখানে দেখাতে হবে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। এই ধরনের অঙ্ক খুব লাগে আমাদের। আর তোমাদের আমি মডেল সেটে যা দিয়েছি এর বাইরে আর কোনো টাইপই নেই, সমস্ত টাইপ হয়ে গেছে, ওগুলোই দেখবে ঘুরিয়ে ফিরে বিভিন্ন বইতে আছে এক্সাম্পল। হুম, স্যার বলছি যে এখানে যে হাফ ভিটিটা লিখেছেন, ওই ভি, এই ভিটা দাঁড়াও কি একজন বলো, ভেলোসিটি? আরেকজন কে বলছিলে কিছু, বলো কে কি বলছো আর? বলছি স্যার সামটা আরেকবার বলুন। এটা, হ্যাঁ, বলছে দ্য ল অফ মোশন অফ এ বডি, একটা বডি যেটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে তার ল অফ মোশন হচ্ছে এইটা, তাহলে দেখাতে হবে তার অ্যাক্সিলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এবার কি বলছিল বলো। একটা অঙ্ক অনেক রকম ভাবে করা যায় এখানেতে, এখানে কোনো প্রবলেম নেই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো এগুলো যেগুলো আসবে সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারো। ও স্যার বলছিলাম যে এই যে এক্স সমান হাফ ভিটি যেটা আছে, ভিটা ভেলোসিটি কি? হ্যাঁ সেটাই অবভিয়াসলি, বলছিলাম। এগুলো জেনারেল নোটেশন, এক্স দিয়ে আমরা ডিস্টেন্স ডিনোট করি, কিছু না বলা থাকলে তোমাকে বুঝে নিতে হবে, ভি মানে হচ্ছে ভেলোসিটি আর টি মানে হচ্ছে টাইম। এগুলো বলা আছে, আমি গোটা কোশ্চেনটাতে এইগুলো আর বললাম না, যে হোয়ার লেখা আছে যে ভিটা হচ্ছে অ্যাট টাইম টি ভেলোসিটি, অ্যাট টাইম টি বলে দিয়েছে। এবার এটা করতে হবে, তোমরা এইটা কিভাবে করবে আমাকে এটা একটু বলো, তাহলে দেখতে পাবো যে তোমরা কি বুঝতে পারছো। এটা দুটো স্যার, অ্যাপ্রোচ হয়। হ্যাঁ বলছি ভিটাকে আলাদা করে নিয়ে তারপর ডেরিভেটিভ করলে হবে কি এটা? ভিটাকে আলাদা করে নিয়ে ডেরিভেটিভ, মানে ভি ইকুয়াল টু হাফ, মানে ওই 2x বাই টি, তাই তো? ভি ইকুয়াল টু 2x বাই টি দিয়ে হ্যাঁ তুমি কি ওইটা করবে? ডেরিভেটিভ ডিভিডিটি। করতে পারো, তুমি ডেরিভেটিভ হ্যাঁ, ডিভিডিটি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো, করে যদি আনতে পারো হয়ে যাবে। তোমাকে কনস্ট্যান্ট দেখাতে হবে, যেমন করে খুশি দেখাতে পারো। এবার হয়তো ওইটা করলে হয়তো বড় হতে পারে প্রবলেমটা, ঠিক আছে? কারণ 2x বাই টি হচ্ছে, দেখো যখন ডিভিডিটি করতে যাবে ওখানে আবার এক্স এর ফাংশন আছে, আবার টি এর ফাংশন আছে, দুবার ধরে করতে হবে তোমাকে, ভ্যালু বসাতে হবে, বড় হবে। দেখো এটার আমি একটা ট্রিক যদি বলতে চাই, দু রকম ভাবে করা যায় এটা, আমি দুটো মেথডই বলে দিচ্ছি। আমি ইয়েতে যেটা সলিউশনে যেটা দিয়েছি ওখানে একটা মেথড করে দিয়েছি, অন্য একটা মেথড বলছি এটা। দেখো হাফ ভি মানে তুমি কি জানো, ডিএক্স ডিটি, তাই তো? হ্যাঁ এটা জানি। ডিএক্স ডিটি, তো সলিউশন করে দাও, ডিএক্স ডিটি ইন্টু টি, তাহলে ডিটি বাই টি ইকুয়ালস টু, ঠিক আছে, ডিটি বাই টু ডিটি বাই টি, অ্যাকচুয়ালি টু ডিটি বাই টি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আমি তো সেপারেশন করে দিয়েছি, তাহলে টু লগ টি ইন্টিগ্রেটিং উই গেট ইকুয়াল টু লগ এক্স, আর একটা দিয়ে দিলাম ধরো লগ সি। তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে দিলেই ভালো হতো, লগ সিটা এখানে দিয়ে দিচ্ছি ধরো, তাহলে হয়ে গেল এক্স ইকুয়াল টু সি টি স্কোয়ার, পেয়ে গেলাম। তাহলে এবার ডিএক্স ডিটি করবো, এক্স আর টি এর মধ্যে রিলেশন জানা আছে, তো এক্স যদি একটা আমার কি বলবো ফাই অফ টি হয়, তাহলে স্মল এফটা কত, অ্যাক্সিলারেশনটা কত, টি টু এক্স ডিটি টু, তোমরা জানো। তো এখান থেকে তুমি ডি টু এক্স ডিটি টুটা বের করে নেবে,
2ct করলে, আরেকবার করে দাও 2c, এটা কনস্ট্যান্ট টার্ম, সেটা যেহেতু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ছিল, এটাও কনস্ট্যান্ট, তো d2x dt2 যেহেতু কনস্ট্যান্ট, so the acceleration of the particle is constant. বুঝতে পারলে? এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ, এটা আমার ওখানে করা আছে, ওখানেও দেখতে পারো। এই ভ্যালুগুলো তাকাতে হবে কি আছে, ভ্যালুগুলো যদি বসাতে পারো তুমি তাহলে জলদি হয়ে গেল, তাহলে তোমাকে খাটতে হতো আরো। শুধু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হুম, রেজা বুঝতে পারছো? আজকে জয়েন করেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম, তুমি মানে প্রথম একটা নতুন টপিক পেয়ে গেলে আর কি, কোনো মাঝের কোনো টপিকে তুমি ঢোকনি, তাই তোমার সুবিধা হচ্ছে এখানে। হ্যাঁ স্যার। তারপরে দেখো আরেকটা অঙ্ক বলছি, এটা ইজি অঙ্ক, যে একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, যার ডিস্টেন্স এস ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইকুয়ালস টু, দেওয়া আছে এইভাবে, দিয়ে বলেছে দেখাতে, so that the acceleration of the particle is negative and proportional to s. এটা দেখাতে পারবে? হ্যাঁ ওটা স্যার, ডবল দেখানো নেগেটিভ যাবে। করলে নেগেটিভই হবে। স্যার এটা ডিএস ডবল ডিটি করলে ভি চলে আসবে, এবার ডিভি ডিটি করলে ডিটি স্কয়ার সমান অ্যাক্সেলারেশনটা চলে আসবে। মাইনাস এস, ডিটিএস ডিটি সমান মাইনাস এস হবে। মাইনাস এস হবে, ঠিক আছে, মাইনাস এন স্কোয়ার এস হবে, এখানে এন গুলো আছে তো, ও এন আছে। ওটা দেখবে, তো খেয়াল হ্যাঁ, করবে, ওটাই হবে। ঠিক আছে, d2s dt2 সমান মাইনাস এন স্কোয়ার এস। তাহলে এটা হচ্ছে এখান থেকে পেয়ে গেলে, যেহেতু নেগেটিভ আছে, অ্যাক্সিলারেশনটা নেগেটিভ বেরোলো, তো নেগেটিভ, এবং এটা অনেক সময় বলে এটাকে আরেকভাবে দেখো, সো দ্যাট the acceleration is proportional to s and directed towards o. একই কথা, কি করে বলবে ডাইরেক্টেড টুয়ার্ডস ওটা? নেগেটিভ আছে। যেহেতু নেগেটিভ সাইন আছে। তার মানে ভেতর দিকে কাজ করবে, অ্যাট্রাকটিভ ফোর্স এটা, তাই তো? এরকম, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আরো আছে এরকম, আমি আরেকটা অঙ্ক বলছি, যে এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। একটা পার্টিকেল ওই স্ট্রেট লাইনে তো চলছে এখানেতে, তো তার ডিস্টেন্সটা বলা আছে এস অ্যাট এনি টাইম টি, t-1 ইন্টু t-2 হোল স্কোয়ার। তাহলে ফাইন্ড ইটস ডিস্টেন্স ফ্রম ও, তাহলে ডিস্টেন্স ফ্রম ও বের করতে বলেছে, কখন? when velocity is 0। এই একটা খুব ভালো একটা অঙ্ক, তোমাকে এটা বের করতে হবে। কি করে করবে এটা? যখন ভেলোসিটি 0 তখন তার ডিস্টেন্স কত ডেরিভেটিভ করতে হবে তো। বলি, তাহলে ভেলোসিটিটাকে 0 করে দাও। কখন 0 হয়েছে দেখো, দেখতে পাচ্ছ এখানে এসটা একটা ফাংশন অফ টি আছে, তাহলে টি এর যদি ভ্যালুটা বের করতে পারো, যেই টাইমে ভেলোসিটিটা 0 হচ্ছে সেই টাইমটা এখানে পুট করে দিলেই তুমি পেয়ে যাবে তখন ডিস্টেন্সটা কত ছিল। বা অনেক সময় বলতে পারে এটা ফাইন্ড দ্য টাইম, ঠিক আছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স, অনেক সময় বলতে পারে ফাইন্ড দ্য ডিস্টেন্স when the particle is will be at rest। তাহলে find the distance when the particle comes to rest, হতে পারে comes to rest, কোন ডিস্টেন্সে। তাহলে ওই একই গল্প, তোমাকে টাইমটা বের করতে হবে, রেস্ট বলেছে মানে সে কখন স্থির হয়ে যাবে, তো এখান থেকে ডিএসডিটি করবে, ক্যালকুলেশন করবে, দিয়ে এখান থেকে করে ডিএসডিটি 0, যেহেতু ভেলোসিটিটা 0 বলেছে, এখান থেকে তুমি টি এর ভ্যালু পেয়ে যাবে। এখান থেকে টি এর দুটো ভ্যালু পাবে, একটা পাবে টি এর ভ্যালু 2, 4/3। যখন তুমি ইয়ে করেছিলে, এটা হচ্ছে টি এর ভ্যালু যখন 2, তখন এসটা 0 হয়ে যাচ্ছে,
তো এসটা জিরো মানে কি? এস জিরো কোথায় গো? এসটা কোথায় জিরো ছিল? ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টে। হ্যাঁ, ওটা তো ট্রিভিয়াল হয়ে যাচ্ছে, ওটা ইনিশিয়াল পয়েন্টে চলে যাচ্ছে। তো আমাকে নন ট্রিভিয়ালটা লিখতে হবে। ওখানে তো এমনিতেই হবে, কারণ স্টার্টিং এসে রেস্টে ছিল, ওখানে তো জিরো হচ্ছে। তো এটা এখানে টি ইকুয়াল টু 4/3 বসাবে, যেটা হবে সেটা উত্তর। এটা খুব ভালো একটা অঙ্ক। তো আমি তোমাদেরকে এই প্রথম যে পার্টটা হলো, এটা হচ্ছে চ্যাপ্টার 1। এইটাতে, এই বইটাতে যা যা অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে আমি একটু বলে দিই, মার্ক করে দিই এগুলো। এখান থেকে তোমাদেরকে যা যা ইয়ে করতে হবে। পার্টিকেল, তোমাদের কাছে বই আছে তো? বইটা খোলো। কোন এগুলো রাইটার একটু করে এসে? এইটা এটা। সাহা গাঙ্গুলি তো? হ্যাঁ, আছে আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এডিশনের সাথে আমার মনে হয় মিলে যাবে। আমার এডিশন হচ্ছে 2015। তোমাদের কি এরকম, বা তার পরের লেটেস্ট কারো, নাকি তার আগের হলে মিলে যাবে, কোনো প্রবলেম কিছু নেই। আর জিনিসগুলো একই আছে, পেজ হয়তো একটা আধটা এদিক ওদিক হতে পারে। দেখো, একদম প্রথমে বের করবে চ্যাপ্টার 0 যেটা আছে। চ্যাপ্টার 0 তোমার হচ্ছে পেজ 2। পেজ 2তে দেখবে কতগুলো এরকম ডেফিনেশন আছে। ওগুলো একবার করে রিডিং পড়বে, মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং পড়বে। কোন কোনগুলো তো রিডিং স্যার পড়বে আপনি আমি একটা বলছি। বই পাঠিয়েছিলেন, আপনি একটা বইয়ের পিডিএফ পাঠিয়েছিলেন, ওটা কি বই? এই বইটাই আমার কাছে সাহা অনেক গাঙ্গুলি? অনেক কটা বই আছে। না না, আমি সাগাঙ্গুলিতে জানি পাঠাইনি। আপনি একটা যেটা এই পিডিএফ পাঠালেন, এটা পাঠালেন? এই তিনটে বই মিলিয়ে। ও, কিন্তু আমার ওই বইটা নেই সাহা গাঙ্গুলি। আমার আছে সেই বাসের একটা বই আছে, ওই কি বই? বইটা আমি আমার নামও ভুলে গেছি আমার এই এটা মুহূর্তে কি? আমার কাছে। হ্যাঁ 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 হ্যাঁ, দত্ত এটাও পাস জানা। কোর্সেরই বই। এটা পাস কোর্সেরই ভাস্কর বই। সিরিজের একটা বই আছে। আমি পেয়েছিলাম একটা ফিজিক্সের দাদার কাছ থেকে। ও, আমি ঠিক তো ওটা কোনো পারতাম অসুবিধা না, নেই। মানে সেই জন্য সহজ ভাষায় লেখার জন্যই ওইটা কিনা। স্যার চ্যাপ্টারের নামটা বলেন তো। হ্যাঁ, চ্যাপ্টারের নাম হচ্ছে রিক্যাপিচুলেশন অফ এলিমেন্টারি কনসেপ্ট অফ স্ট্যাটিক্স। ঠিক আছে, চ্যাপ্টার 0 পেয়েছো? না স্যার, আমার পাইনি, কাছে এটা তো তো নেই। স্যার আমি আমার স্যার আপনি তাহলে ফটোগুলো দাঁড়াও দাঁড়াও, বলো বলো শাহনাজ বলো। স্যার পাচ্ছি না আমিও তো ওটা। চ্যাপ্টার 0 বলছেন, সেটা আমার নাই তো। চ্যাপ্টার 1 আছে তো? হ্যাঁ স্যার, চ্যাপ্টার হ্যাঁ, 1 আপনি নামটা বলেন চ্যাপ্টারের। ফান্ডামেন্টাল ডেফিনেশন অফ প্রিন্সিপাল, যেটা ওটা কি চ্যাপ্টার 1? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই চ্যাপ্টার 1। স্যার তাহলে হ্যাঁ স্যার, আগের ওইটা যেটা আছে। বললেন ওইটা নেই। ওই ইয়েগুলো নেই তোমার? ওই মাস কাকে বলে, তারপরে ফোর্স কাকে বলে, ডেফিনেশন এন্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এটা এরকম না স্যার, এরকম নেই? ডাইনামিক্সটা আপনি এটা দিয়ে শুরু, চ্যাপ্টার 1 দিয়ে শুরু। ও ডাইনামিক্স কাকে বলে দিয়ে স্টার্ট হয়েছে, তাই তো? না স্যার, ওই ডাইনামিক্স শুরু হয়েছে চ্যাপ্টার 1 দিয়ে, ওই ফান্ডামেন্টাল ডেফিনেশনস এন্ড প্রিন্সিপালস দিয়ে। ওখানে ওইটা ওখানে ওখানে প্রথম ওয়ার্ডটা কি আছে? ওখানে কি দিয়ে স্টার্ট হয়েছে বলছি? দেখছি স্যার, দাঁড়ান দেখছি। তুমি তো কন্টেন্ট খুলেছো, ওই জন্য বুঝতে পারছো না। স্যার, ঘোষ চক্রবর্তীর বই থেকে হবে না? হ্যাঁ, যে কোনো বই থেকে হবে। তুমি এই জিনিসগুলো দেখবে, ঠিক আছে? আমি টপিক গুলোর নাম বলছি, এগুলো যে কোনো একটা বই থেকে পড়ে নেবে একটু করে রিডিং। হ্যাঁ স্যার, বলেন। পার্টিকেল কাকে বলে দেখবে, ঠিক আছে? পার্টিকেল জিনিসটা কি একটু রিডিং পড়বে। মাস কাকে বলে, ফোর্স জিনিসটা কি, তারপরে অ্যাকশন এন্ড রিয়াকশন ব্যাপারটা কি, অ্যাকশন এন্ড রিয়াকশন, অ্যাট্রাকশন এন্ড রিপালশন। আর মানে এটা তুলে দিয়েছে ওই বইগুলোতে, চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করেছে। আমি এই পেজটা দিয়ে দেবো, চিন্তা করার নেই কিছু। আছে? হুম। কে তুমি, সুচেতা নাকি? ওই যে সেন, ওই যে স্যার বইগুলো। আপনি স্যার ছবি তুলে দিয়ে দেবেন, ভালো হবে। হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু এইগুলো নামগুলো লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো অনেক কিছু আছে এখানে, সবগুলো দরকার হ্যাঁ, নেই তো। লিখে নিচ্ছি এগুলো। হ্যাঁ, অ্যাট্রাকশন রিপালশন হলো রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট মানে লব্ধি। এই তুমি জানো, F1 ফোর্স, F2 ফোর্স, অনেকগুলো ফোর্স যদি কাজ করে তাদের রেজাল্টেন্ট হয় জাস্ট ফোর্স গুলোর যোগফল।
এরকম ভেক্টরেও স্যার করেছিলাম। এটা আছে, কিন্তু স্যার এটা মানে যেটা ওই এলিমেন্টস অফ স্ট্যাটিক্স আছে ওইটাতে আছে, ডিনামিক্স এর আচ্ছা ওখানে আচ্ছা নেই। আচ্ছা, তার আলাদা করে হয়তো দিয়েছে আবার, ওরকম ইয়ে করেছে। ওই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম তোমাদের এডিশনটা কত। রেজাল্টেন্ট হয়ে গেল। এরপরে আমার কাছে যেটা আছে, ওই ল্যামিজ থিওরেমের স্টেটমেন্টটা জাস্ট দেখতে পারো, না দেখলেও চলবে। ল্যামিজ থিওরেমটা কি হয়? কিছুই হয় না, তিনটে ফোর্স যদি একটা বডির উপর কাজ করে, তারা যদি বডিটাকে সাম্যাবস্থায় রাখে, মানে স্থির অবস্থায়, নড়চড় যদি না হয়, ইকুইলিব্রিয়াম, ধরো পি কাজ করছে, কিউ কাজ করছে, আর কাজ করছে, তখন বলেছে এখানে ল্যামিজ থিওরেম বলেছে যে প্রত্যেকটা ফোর্স প্রপোর্শনাল হয় অন্য দুটো ফোর্সের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে তার সাইনের সঙ্গে। তার মানে পি বাই সাইন অফ কিউ কমা আর ইকুয়ালস টু কিউ বাই, যখন কিউ করছি বাকি দুটো, সাইন অফ এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা পি আর আর এর মধ্যে, এরকম করে আর একটা আর বাই সাইন অফ পি কমা কিউ। জাস্ট এই স্টেটমেন্টটা যে কি হয় ব্যাপারটা, ল্যামিজ থিওরেমের স্টেটমেন্ট। পি বাই এটা, দেখবে একবার এম এস ধোনি একটা ক্যাচ নিয়েছিল, হ্যাঁ, তখন সেই এরকম করে হেলে ইয়ে হয়েছিল, তার তখন দেখাচ্ছিল, দেখবে ল্যামিজ থিওরেমটা স্যাটিসফাইড, ওর হাত এই মাটির মধ্যে অ্যাঙ্গেল এরকম করে, ল্যামিজ থিওরেম হয়ে গেল। আর এখানেতে এইটা আমি পরে একটু আলোচনা করে দেবো, এখন যেহেতু এটা লাগবে না আমাদের, যখন সেন্ট্রাল অরবিট ওই জায়গাগুলো পড়বো তখন বলবো। মোমেন্ট আর কাপেল, মোমেন্ট অফ এ ফোর্স আর হচ্ছে কাপেল, এগুলো তোমরা এইচএসও পড়েছিলে, কাপেল অফ এ ফোর্স বা কাপেল, তুমি কাপেল বলে। এটা হয়ে গেল। এবারে ডাইনামিক্স, টু স্টাডি ফ্রেম অফ রেফারেন্স, এইটা তোমাদের মিলে যাবে হয়তো। চ্যাপ্টার 1 যেটা তোমরা বলছো, ফান্ডামেন্টাল ডেফিনেশনস অ্যান্ড প্রিন্সিপাল অফ ডাইনামিক্স, শাহ গাঙ্গুলি থেকে, ওখানে তোমরা দেখতে পাবে ডাইনামিক্স কাকে বলে, দেখতে পাবে। এগুলো জাস্ট রিডিং করবে, কেউ মুখস্থ করতে যাবে না। আর অ্যানালিটিক্যাল ডাইনামিক্সটা কি, যেগুলো তুমি অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে করো। এই অ্যানালিটিক্যাল মেথড মানে হচ্ছে কার্তেসিয়ান, এই যে কার্তেসিয়ান যেটা ব্যবহার করি, এখানে আমাদের এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট জানতে হয়, অ্যানালিটিক্যালি করি আমরা। ওই কারণে এই ডাইনামিক্সটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডাইনামিক্স, কারণ এখানে কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি, ওখানে মানে অ্যানালিটিক্যাল জিওমেট্রি যেটা ব্যবহার করি আমরা, ওটা অ্যানালিটিক্যাল ডাইনামিক্স। অত এটা কিছু ইয়ে নয়, ওই বইগুলোতে লেখা থাকে না অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল ডাইনামিক্স, ওই কারণে কথাটা বলে দিলাম আমি। আচ্ছা, ফ্রেম অফ রেফারেন্সটা এখানে দেওয়া আছে, দেখবে ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে একটু দেখে নেবে কি ব্যাপারটা, এটা দেখে নিলে। তারপরে স্পিড, স্পিড কি, ডিসপ্লেসমেন্ট কি, তারপরে ভেলোসিটি কি, ভেলোসিটি কি সেটা জানলে। তারপরে এইখানে দেখবে যে নোটটা আছে ভেলোসিটির কাছে, যে ডিএক্স ডিটি পজিটিভ হলে কখন কি বলতে পারি আমরা, নেগেটিভ হলে কি বলতে পারি, ওই যে কথাগুলো আমি বলে দিয়েছি, শাহ গাঙ্গুলিতে তুমি এটা পেয়ে যাবে। ভেলোসিটির কাছে যে নোটটা আছে, নোটটা দেখে নেবে। তারপরে আচ্ছা, এখানেতে আর একটা কথা বলা আছে এখানে, যে যদি একটা পার্টিকেল কার্ভ বরাবর মুভ করে তখন ভেলোসিটিটা ট্যানজেন্ট বরাবর হয়, এটা এখানে উল্লেখ করা আছে। ওই কথাটা একটু দেখে রাখতে পারো, পরে কাজে লেগে যাবে আবার। এটা হয়ে গেল 18 পেজ। রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটিটা দেখতে হবে। রিলেটিভ ভেলোসিটি কাকে বলে বা ব্যাপারটা কি, আর স্পেস এভারেজ অ্যান্ড টাইম এভারেজ ভেলোসিটি, স্পেস এভারেজ অ্যান্ড টাইম এভারেজ ভেলোসিটি। অ্যাক্সিলারেশন ব্যাপারটা কি দেখলে, এটা অ্যাক্সিলারেশন বিভিন্ন এক্সপ্রেশন গুলো এখানে দেখবে দেওয়া আছে, শুধু এক্সপ্রেশন গুলো করবে, ওই ডিভিডিটি, তারপরে এক্স ডবল ডট ভি ডিভিডিএক্স, এই কথাগুলো এখান থেকে করবে। আর এখানে একটা ওই নোট আছে, ওখানেতে একদম শেষের দিকে যাবে, অ্যাক্সিলারেশনের একদম লাস্টের দিকে একটা দেখবে কথা আছে,
রিটার্ডেশন ব্যাপারটা কি লেখা আছে ওটা দেখে নেবে, যে নেগেটিভ অ্যাক্সেলারেশনকে আমরা রিটার্ডেশন বলি। তারপর এখানে এক্সাম্পল গুলো বলছি। স্যার আপনি যে কোশ্চেনটা দিয়েছিলেন ওগুলো কি সবগুলো করবো হুম। অঙ্কগুলো কেভিএস এর? হ্যাঁ, সবগুলো মানে আমি যেখান থেকে সিলেক্টেড বলেছি করতে পারলে করে নেবে, যতটা পারো করলে বুঝতে পারবে যে কিরকম প্যাটার্নে কোশ্চেন ছিল, তুমি কতটা করতে পারছো। হুম। না, সুদীপ একটা ট্রাই সংখ্যা করছিল। থাকার নয়, যেগুলো ছিল ওগুলো ডবল ইন্টিগ্রেশনের ছিল সম্ভবত। ডবল আপনি ইন্টিগ্রেশন আগে আমিও দেখতে পেয়েছি, সবকিছুই আছে হ্যাঁ দেখবে। আপনি পড়িয়েছিলেন যা এটা আগে। করিয়েছি বাদ কিছু যাবে না তোমার ওখানে। ওটা আসলে দেখা হয়নি, দেখবো আর কি তাহলে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে এরপরে তো আমাকে এক্সাম্পলটা ধরতেই হয় শাহ গাঙ্গুলির। আমি সব শাহ গাঙ্গুলি থেকেই পরপর বলছি, পেয়ে যাবে তোমরা। যে কোনো টাইপের বই এই ধরনের অঙ্ক থাকে। পেজ 22 আমার ইয়েতে আর্টিকেল নাম্বারটা মিলবে 1.7 আর্টিকেল। এখানে দেখবে এক্সাম্পল 3। এক্সাম্পল 3 তে স্যার ওই প্রবলেমটা এই একটু ধরনের বলেন, মানে কোন প্রবলেমটা, তাহলে বুঝতে পারবো, হয়তো এটা মিলবে না। আছে কি দেখো তো, একটা যদি মিলে যায় তাহলে মিলে যাবে সব। বের করো এক্সাম্পল 3 তে এটা আছে কিনা দেখো। হ্যাঁ স্যার আছে। তাহলে মিলে যাবে সব। 3 করবে, হ্যাঁ স্যার 4 আছে করবে। হুম 4 করবে, 4-এর প্রবলেমটা তো ওই x ইকুয়াল টু হাফ ভিটি যেটা আমি বললাম তখন। প্রবলেম 2টা করবে, প্রবলেম 2টা বাদ পড়ে গেল। ঠিক আছে, 2 3 4 5, 5-এরটাও খুব ভালো প্রবলেম। 6 7 পর্যন্ত করবে এখানেতে। আচ্ছা, আর এবারে এইটার যে এক্সারসাইজটা আছে, এক্সারসাইজ 1, তার তুমি করবে 4-এর বি। 4-এর বি এর প্রবলেমটা আমি একটু বলে দিচ্ছি। ওই এস ইকুয়াল টু t-1 হোল স্কোয়ার ইন্টু t-2 আছে দেখো। হ্যাঁ স্যার আছে হ্যাঁ। ওই ভেলোসিটি কখন 0 হবে নাকি জানতে চেয়েছে, এরকম একটা। ঠিক আছে, ওটা করবে। 4-এর বি বললাম। 5 এখানেই চলছে এখনো। 6 7 8 9 10 11 12, অনেক অঙ্ক এর মধ্যে দেখবে আমি করিয়ে দিয়েছি। আমি জাস্ট অঙ্কগুলো তোমাদেরকে হাইলাইট করতে চেয়েছি যে কোন অঙ্কগুলো এখানে করতে হবে। ম্যাক্সিমাম অঙ্ক দেখবে করা আছে এখানেতে, মডেল সেটে পেয়ে যাবে খুঁজলেই। আচ্ছা, 8 তো বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, 15 16 এগুলো করবে এখান থেকে। মোশন ইন এ স্ট্রেট লাইন পেজ 29। এরপরে যাচ্ছি চ্যাপ্টার 2, মোশন ইন এ স্ট্রেট লাইন। এখানে আর্টিকেল 2.1, মানে এখানে যে ফর্মুলা গুলো আছে বিভিন্ন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, ফর্মুলা গুলো জাস্ট জেনে রাখবে। এখানে দেখবে 3টে ফর্মুলা লেখা আছে, ফর্মুলা গুলো দেখবে। ফর্মুলাটার কাছে যে নোটটা আছে সেটা দেখবে। এফটা এখানে অ্যাক্সিলারেশন বলা আছে, এখানে এফটা রিটার্ডেশন বলা আছে। তাহলে এফ এর জায়গায় মাইনাস এফ বসিয়ে ফর্মুলা গুলো, এই ফর্মুলা গুলো দেখবে। এখানে যে করোলারি 1টা আছে, ডিস্টেন্স ট্রাভেলড ইন টিএথ সেকেন্ড, ওটা লেখা আছে এই ফর্মুলাটা, ওটা দেখতে হবে। তারপরে ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি, এই আর্টিকেলটা পুরোটা পড়তে হবে, ফুল আর্টিকেলটা উইথ ডিডাকশন। ডিডাকশন গুলো ছোট ছোট আর কি, মানে নিজের বোঝার জন্য, নাহলে মনে রাখতে পারবে না কি করে হচ্ছে। এবার এখানে এক্সাম্পল গুলো, কোন কোন এক্সাম্পল গুলো করবে এইখানেতে। এই চ্যাপ্টারের এক্সাম্পল হচ্ছে ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটির নিচে এক্সাম্পল আছে দেখবে। দেখবো ওই বুলেট দিয়ে একটা অঙ্ক আছে, ঠিক আছে। অঙ্কটা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। যেটা কম ইম্পর্টেন্ট তলাতে আমি একটু এরকম দিয়ে রাখছি, কম নয়, তোমার ইয়ের উপর নির্ভর করছে কতটা তুমি করতে পারো।
3-এর অঙ্কটা আমি করে দিয়েছি মডেল সেটে, 3-এরটা, 6-এরটাও করে দিয়েছি। 6-এরটা খুবই ভালো অঙ্ক, 6-এরটা, 9-এরটা। 9-এরটা তো এই 6-9 খুব ভালো করে করতে হবে এখান থেকে। 6-9, 13, 13 কই, 13-র অঙ্কটা তো যে স্পেস এভারেজ, টাইম এভারেজ, ভেলোসিটি, এই অঙ্কটাও ভালো অঙ্ক, যে ক্যালকুলেশনটা একটু দেখতে হবে। 14 টাইপের একটা অঙ্ক করা আছে মডেল সেটে, ওই গ্রেটেস্ট বের করতে বলেছে, ওই টাইপটাও দেখতে পারো, বা এইটা, যে যেটা পছন্দ হবে যে কোনো একটা। এই টাইপের একটা দেখে নিতে হবে যে ম্যাক্সিমাম ভেলোসিটি কি করে বের করতে হয়। ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেলোসিটি ওই সেই ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টারের মতো করে বের করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করে এরকম করে বের করতে হবে। এই হয়ে গেল, আর কিছু নেই। এরপরে তো এসএইচএম পড়ে যাচ্ছে, এসএইচএমটা আবার পরে মার্ক করবো, তখন তখন বলতে পারবো। আর এর সাথে তোমাদেরকে এই যে 3টে বইয়েতে, এই একটা বই দত্ত জানার, এই বইটা, আর এইটা, এই 3টের থেকে আমি পিডিএফ করে পাঠিয়েছি তোমাদেরকে। এবং দেখবে ওইখানেতে যেগুলো তলাতে আন্ডারলাইন করা আছে নীল কালি দিয়ে, যেগুলোর পাশে এরকম করে ইয়ে করা আছে, মানে ওগুলো করতে হবে তোমাদেরকে। আমি ওখানে ওই জন্য মার্ক করে দিয়েছি, তাহলে আমাকে ওগুলো আর বলতে হলো না। ওখান থেকে ওই জায়গাগুলো একটু করে দেখে নেবে। দেখবে ওখানেতে যে জায়গাগুলো আছে, অনেক জায়গা দেখবে এখানে কমন আছে, কারণ 4টে বই হোক যাই হোক, জিনিস তো সব জায়গায় একই আছে। একটা তো প্রবলেম হয়তো এদিক ওদিক হতে পারে, একবার একটু দেখে নেবে। কিছু নতুন টাইপের কিছু পেলে ওখান থেকে নোট ডাউন করে নেবে, বাকি তো সমস্ত কিছু এখানে হয়ে গেছে। তো এখান থেকে কিছু টাইপের প্রবলেম আমি একটু বলি, এই বইটাতে ভালো কিছু প্রবলেম দেখছিল। তোমাদের acceleration হতে হবে। ধরো আমি একটা তোমাদেরকে প্রবলেম বলছি, এইটা এই দত্ত জানার বইয়েরই, দত্ত জানাতে এক্সারসাইজ 1 যেটা আছে, মানে আমি যে বইটার থেকে পাঠিয়েছি, ওইখানে দেখবে 8-এর প্রবলেমটা। প্রবলেমটা আমি বলছি, দ্য ডিস্টেন্স ডেসক্রাইবড বাই এ পার্টিকেল ফ্রম রেস্ট। তাহলে ফ্রম রেস্ট যে ডিস্টেন্সটা আছে অ্যালং এ লাইন, ঠিক আছে, ভ্যারিজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য টাইম। দেখাতে বলেছে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। তার মানে কি, এক্স, দ্য ডিস্টেন্স এক্স ফ্রম রেস্ট, মানে অরিজিন থেকে, অরিজিনের রেস্টে ছিল, এক্স দূরত্বে যেতে তার যে টাইমটা লেগেছে, এই রিলেশনটা দেওয়া আছে। এখান থেকে বের করতে হবে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। এখান থেকে এক্স ইকুয়াল টু কে টি স্কোয়ার, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট দেখাতে পারবে? হ্যাঁ স্যার, পারা যাবে। হয়ে যাবে, এক্স ডট করবে, এক্স ডবল ডট করবে, তাহলে এখান থেকে কনস্ট্যান্ট পেয়ে যাবে। এটা হলো 9-এর দাগের অঙ্কটা আমি একটু করি, এটা খুবই ভালো অঙ্ক, বেস্ট অঙ্ক এটা। এটা আমার করা আছে মডেল সেটে, তবু আমি অঙ্কটা একবার বলতে চাই। বলছে ইফ দ্য টাইম টি বি রিগার্ডেড অ্যাজ এ ফাংশন অফ দ্য ভেলোসিটি ভি, then prove that the rate of decrease of acceleration is মডেল সেটটা ভালো করে দেখে নেবে, কোনো জায়গার কোনো অঙ্ক আর তোমার আটকাবে না এই চ্যাপ্টার থেকে। সেই টাইপের অঙ্ক কিন্তু তুমি করতে পারবে, মানে এত টাইপের অঙ্ক ওখানে করা আছে, ওটা দেখলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে দেখো, এফ কিউ ডিটি টু ডিভি টু, কথাটা পড়বে ভালো করে, রেট অফ ডিক্রিজ অফ অ্যাক্সিলারেশন কি হবে বলো তো? তাহলে এই লাইনটার মানেটা আমাকে কে বলবে, মানে কি করতে হবে তাহলে? এটা রিটার্ডেশন যেটা আছে ওটা না? তার মানে তুমি অ্যাক্সিলারেশনের ইয়েটা বের করবে, এই, না না ওটা কেন হবে,
রেট অফ ডিক্রিজ অফ অ্যাক্সিলারেশন, তার মানে অ্যাক্সিলারেশনেরও ডিক্রিজ হচ্ছে। অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশনের চেঞ্জ, তুমি ওটা ভেলোসিটির, তো ভেলোসিটির চেঞ্জটা যদি নেগেটিভ হয় তখন রিটার্ডেশন হয়। এখানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের আরেকটা নিলে ওটাকে জার্ক বলে, জার্ক। ঠিক আছে, ডিএফডিটি যেটা, ডোন্ট বি এ জার্ক দেখবে অনেক জায়গাতে লেখা থাকে, ডোন্ট বি এ জার্ক, অনেক জামাতে দেখবে লেখা থাকে ওই এক্সপ্রেশনটা d3x dt2 হয়, এই dt3 হয়, থার্ড অর্ডারটা আর কি। মানে অ্যাক্সিলারেশনকে আরেকবার ডেরিভেটিভ করলে যেটা হয় সেটাকে জার্ক বলে। এখানে জার্কটা বের করতে বলেছে, অত দরকার নেই তোমার। তাহলে অ্যাক্সিলারেশন তার ডিক্রিজ, তার রেটটা, তো এটা বের করো। এটা যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে পারবে ডিক্রিজ করছে, হ্যাঁ তাহলে ডিক্রিজের মানটা হচ্ছে এত, মানে ডিক্রিজটা নেগেটিভ থেকে বুঝতে পারবে, আর ডিক্রিজ করছে নেগেটিভ থেকে, আর ডিক্রিজের রেটটা হচ্ছে এইটা, এই ভ্যালুটা, এটা বের করতে হবে। তো কি করবে, ডিএফডিটিটা বের করতে হবে, তাই তো, রেট অফ ডিক্রিজ অফ অ্যাক্সিলারেশন, যেখানে এফটা হচ্ছে অ্যাক্সিলারেশন বলা আছে। দেখো তাহলে কি করবে, তোমাকে বের করতে হবে ডিএফডিটি, তার মানে তোমাকে বের করতে হবে ডিডিটি অফ এফ মানে কত, এফ এর এক্সপ্রেশন ডিভিডিটি। তো ডিভিডিটি ডিভিডিটি। আছে। তো ডিভিডিটিটা তোমাকে এনিহাউ ফাইন্ড আউট করতে হবে, ততক্ষণ তুমি কিছু করতে পারবে না। তো লেট আস ফাইন্ড ডিভিডিটি, এখান থেকে বের করব। টি ইকুয়াল টু জি অফ ভি বলা আছে, টিটা একটা ফাংশন অফ ভি বলা আছে। এক কাজ করি, এটা ভি আছে যেহেতু ভি এর রেসপেক্টে করি, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে ডিটি ডিভি ইকুয়াল টু জি ড্যাশ ভি। জি ড্যাশ ভি মানে হচ্ছে ভি এর রেসপেক্টেই করেছি আমি। তো এখান থেকে ডিভিডিটি তুমি পেয়ে যাবে, ডিভিডিটি করলে কত হয়, তাই তো, ডিভিডিটি মানে কি 1/dt ডিভি পেয়ে এফ গেলে, হয়ে যাবে ওটা। এটা এফ হয়ে গেল, লিখে রাখলাম এফ। এখানে আরেকটা কাজ করে রাখবে, এটা আমাদের লাগবে এক্ষুনি, এইটাকে ভি এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করে দাও, এই ডিটি ডিভিটাকে, তাহলে তুমি পেয়ে যাবে ডিটি টু d2t dv2 ইকুয়ালস টু জি ডবল ড্যাশ ভি পেয়ে গেলে। এবার ক্যালকুলেশনটা স্টার্ট করতে হবে। তাহলে ডিডিটি অফ ডিভিডিটি বের করতে বলেছিলাম, ডিভিডিটি মানে কত, এইটা, এটা করতে হবে এবারে। এই ধরনের আর একটা অঙ্ক আমি দিয়েছি দেখবে, ওই ইউ কিউ ডিটি, মানে ইউ কিউ দিয়ে আছে একটা, ইউ কিউ d2x, এই d2t dtx2 এরকম আছে, ওই অঙ্কটাও এরকম টাইপের, ভালো করে করবে এই দুটো। তাহলে ডিডিটি অফ ডিভিডিটি, ডিভিডিটি মানে 1/g ড্যাশ ভি, তাহলে এখানে তো ভি এর ফাংশন, তো ভি করলাম, চেন রুল অ্যাপ্লাই করবো, ডি ডিভি অফ এইটা ইন্টু ডিভি ডিটি। তো এবার এটা করি, 1/x আছে, এটা করতে পারবে, 1/x মানে -1/x², তাহলে -1/g ড্যাশ ভি হোল স্কোয়ার ইন্টু ডিভিডিটি, ডিভিডিটি মানে কই, ডিভিডিটি মানে এফ, একটু ভুল হলো, ভেতরটাকে এক্স ধরেছিলাম, তার জন্য চেন রুল চলছে, চেন রুল, ইন্টু ডিভিডিটি মাইনাস ডিভিডিটির জন্য এখানে এফ লিখলাম 1/g ড্যাশ ভি, 1/g ড্যাশ ভি মানে কত, এফ, জি ড্যাশ ভি হোল স্কোয়ার মানে কত, মানে এখানটা লিখতে পারি 1/g ড্যাশ ভি হোল স্কোয়ার মানে এফ স্কোয়ার, এটা এফ কিউ হয়ে গেল, এফ কিউ ইন্টু জি ডবল ড্যাশ ভি হয়ে গেল, মাইনাস এফ কিউ, জি ডবল ড্যাশ ভি একটু আগে বের করে রেখেছিলাম, ডিটি2 টি ডিভি2। তাহলে দেখতে পেলাম অ্যাক্সিলারেশন, যেটা আমরা অ্যাক্সিলারেশনের চেঞ্জটা বের করছিলাম, এটা যেহেতু নেগেটিভ হয়েছে, তাহলে বলতে পারি সো দ্য রেট অফ নেগেটিভের জন্য ডিক্রিজ অফ অ্যাক্সিলারেশন ইজ দ্য ভ্যালু দিস। বলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা তো ডাইনামিক্স নয়, এটা তো তোমার এখানটাতে তো ডেরিভেটিভ হয়েছে, ম্যাথামেটিক্স হয়েছে। ঠিক আছে, এটা হলো।
আর একটা এই টাইপের অঙ্কগুলো খুব ভালো, এগুলো আবার মোশন ইন এ প্লেনেতেও পাবে। 11 অঙ্কটা এখানে। ইফ দ্য পজিশন অফ এ মুভিং পয়েন্ট ইজ গিভেন বাই, পজিশনটা দেওয়া আছে অ্যাট এনি টাইম টি তে, দেন ফাইন্ড ইটস পাথ, ভেলোসিটিটা বলবো না, ভেলোসিটিটা ওখানে তো বলবো, মোশন ইন 2 ডাইমেনশন, পাথটাই বের করি শুধু, ফাইন্ড ইটস পাথ। কি করে করব? বল, এটা তোমাদের তো এইচএস এর অঙ্ক, ওরকম এটা করে কোন তো কার্ভের হবে, ভি ইকুয়েশন? সমান ওই যে এই ডিএক্স বাই ডিটি বাই ডিআই বাই ডিটি করে। ভি তো জানতে চাইনি আমি, আমি তো ভি জানতে চাইনি। স্যার এটা ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি করে তার স্কয়ারের সাম করে রুট করতে হবে না? অত ভেলোসিটি বের করার জন্য, ওটা তুমি ঠিক বলছো, কিন্তু আমি ভেলোসিটি জানতে চাইনি, পাথ জানতে চেয়েছি, ইকুয়েশন অফ পাথ। ডি এলিমেন্ট করতে স্যার হবে। ওখান থেকে কি বললে? বলো বলো। ওখান থেকে স্যার ভি ডিটাকে পেয়ে গেলাম, দিয়ে ভি পেয়ে গেলে দাঁড়াও ডিএক্স দাঁড়াও, ডিটি দিয়ে ইন্টিগ্রেশন করলে হবে না এক্সটা? ওরকম হবে না, ওরকম হবে না, করতে ডি পারবে না। এলিমিনেশন করলে হবে। হ্যাঁ, টি এলিমিনেশন তো দেখতে পাচ্ছ না, এটা প্যারামিটার আছে টিটা, প্যারামিটারকে এলিমিনেট করলেই তো পাথ পেয়ে যাবে। এটা তো তোমাকে বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে। এইচএস এরকম অঙ্ক করতে তো যে কোনো ইয়ে দিয়ে দিত, কার্ভ দিয়ে দিত। এই যে তুমি সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন লেখো, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ কস থিটা, যেখানে থিটাটা প্যারামিটার, প্যারামিটারকে এলিমিনেট করলেই কি হয়ে যায়, তুমি কার্তেসিয়ান কার্ভটা পেয়ে যাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখানেও তাই হবে, টি আছে, টিটাকে এলিমিনেট করতে হবে, তো টি ইকুয়াল টু এখানে ওয়াই বাই 3, এটা তো তোমাদেরকে বলতে পারতে হবে, ব্যাস এখান থেকে হয়ে যাবে। কত হবে, কত, 9x ইকুয়াল টু 2y স্কোয়ার প্লাস 9, এটা হবে। এবার যদি ভেলোসিটি বের করতে বলে, যেহেতু এখানে 2 ডাইমেনশন হয়ে গেছে, তখন ওটা তোমার মোশন ইন এ প্লেনে চলে যাবে, ওখানে ফর্মুলা আছে, ভেলোসিটিটা যদি ভি হয়, ভি ইকুয়াল টু রুট ওভার এক্স ডট স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার, ডট মানে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি স্কোয়ার ডিওয়াই ডিটি স্কোয়ার। ওখানেও ওরকম অঙ্ক পাবে, দেখবে খুব স্যার ভালো আমি ভালো অঙ্ক এটাকে আছে। এরকম এরকম ভাবে বলছিলাম যে ভি সমান এটা আসতো, দিয়ে ভি মানে হচ্ছে কি ডিএক্স ডিটি, দিয়ে সেখান থেকে ইন্টিগ্রেশন করে আবার এরকমটা ভাবছিলাম। ডিএক্স ডিটি তুমি করলে কি হতো দেখো, আলটিমেটলি ওটা তো টি এর ফাংশন হয়ে যেত, কারণ এটা এক্স ডট থেকে করলেও যাচ্ছে। টি এর ফাংশন আসছে, টি তো থেকেই যেত, কি লাভ ঠিক হতো, আছে। মানে তুমি এটাই পেয়ে যেতে ঘুরে ফিরে, এক্স কে অ্যাজ এ ফাংশন অফ টি। আর তুমি, এইটাই তো ভুল হচ্ছে এখানেতে, ভিটাকে তুমি এখানে কখনোই ডিএক্স ডিটি পুট করতে পারবে না, কারণ যখনই 2 ডাইমেনশনালে মুভ করে ভিটা আর ডিএক্স ডিটি থাকে না, তখন এরকম হয়ে যায়। এটা আমি লিখলাম এই মাত্র, রুট ওভার অফ দিস, আর দিস ইকুয়াল টু দিস, কি লাভ হতো, দুদিক ইকুয়াল করে, কিছু লাভ হতো না। যদি কেউ চাও এখান থেকে ভিটা বের করতে, এই ফর্মুলাই করে দেবে, ডিএক্স ডিটি করবে, ডিওয়াইডিটি করবে, টি থাকা চলবে না, ঠিক আছে। এখানে যে এক্সপ্রেশনটা পাবে সেটাতে এখান থেকে দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে টি এর ভ্যালুটা ইউজ করতে হবে এখানে, ওটা আবার তখন ওই চ্যাপ্টারে হবে, তখন অনেক ভ্যারাইটি অঙ্ক আছে ওইখানে, মোশন ইন এ প্লেন, সেন্ট্রাল অরবিট, এইটা এসএইচএম, কলিশন, এই কটা চ্যাপ্টার করলে প্রচুর অঙ্ক হয়ে যাবে দেখবে। আর এখানে কি আছে, আর একই টাইপের এখানে চলছে, এগুলো আর বলে কিছু লাভ নেই। যদি এগুলোই করলে হবে, এরকমই করবে। হ্যাঁ, আর এইটা একটু বলে দিই বরং, এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম রেস্ট and the acceleration at any time t is given by, অ্যাক্সিলারেশনটা হচ্ছে a মাইনাস কে টি স্কোয়ার, তাহলে বলছে দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল দেওয়া আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি একটা প্রুভ করতে বলেছে, তো কি কি বলা আছে ভালো করে দেখবে। ফ্রম রেস্ট স্টার্ট করেছে, অ্যাক্সিলারেশন দেওয়া আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে হবে, যা যা দেওয়া আছে আমি লিখি আগে, ডিভি ডিটি ইকুয়ালস টু
a মাইনাস কে টি স্কোয়ার ফ্রম রেস্ট, মানে আমাকে ইন্টিগ্রেশন করতেই হবে, দিয়ে কন্ডিশনটা কাজে লাগাতে হবে। when t equal to 0 then v equal to 0, ইন্টিগ্রেশন করি, v equal to at minus kt cube by 3 plus integrating constant, যেটা কিনা এই কন্ডিশন ইউজ করে 0 হয়ে যাবে। তো এটা হবে ব্যাস। তাহলে নাও v is converted into a function of t, যার আমার ম্যাক্সিমাম বের করতে হবে ভ্যালু। তাহলে x ফাংশন অফ t আছে, তো x এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবে না, dx dt 0 করবে, d2x dt2 করো, সেটা লেস দেন 0 হচ্ছে কিনা সেরকম এখানেও করবে, dv dt ইকুয়াল টু 0 করবে, দিয়ে সেই ভ্যালুটা বসিয়ে দেখবে এটা নেগেটিভ হচ্ছে কিনা, যদি হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাবে। তাহলে টি এর সেই মানটা তুলে এখানে পুট করবে, সিম্পলিফাই করবে। এটা কিন্তু ভালো অঙ্ক, বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কিছু নেই, বাকি তোমাদেরকে যা দিয়েছে ওগুলো নিজেরা দেখো, বুঝতে না পারলে তখন আবার হবে। প্রচুর অঙ্ক করিয়ে দিয়েছি এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, নেক্সট দিন তাহলে আমরা ওই এসএইচএম টা করবো, মোশন এনে প্লেনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে পরের দিন হলে। বলো ডাইনামিক্স কেমন লাগলো প্রথম দিন আজকে ডাইনামিক্স এর? ভালো। স্যার এক্সাম কি 20 তারিখে হবে? হুম, 3D এক্সামটা বলছিলেন যে? 3D টা, হ্যাঁ হ্যাঁ, ওটা 20 তারিখে, ওটা ওখানে গেলে দেখতে পাবে তো। কে দেখেছো ওখানে টেস্ট সেকশনে যাবে, টেস্ট সেকশনে গিয়ে দেখবে একটা আপকামিং টেস্ট বলে লেখা আছে, ওটার উপর ক্লিক করবে, তাহলেই ও একটা পুরো পেজ খুলে যাবে, ওখানে কিছু ইনস্ট্রাকশন আছে, কত নম্বরের পরীক্ষা, এখানে দেখবে স্টার্টিং ডেট সম্ভবত 20 ডিসেম্বর, ডিসেম্বর বলছি জানুয়ারি, আর এক্সপায়ারি ডেটও লেখা আছে। এক্সপায়ারি ডেটটাও দেখবে লেখা আছে হয়তো 2-3 দিন পরে, 23শে জানুয়ারি বা 22শে জানুয়ারি। ওটা একটু লক্ষ্য রাখবে, অনেকে আমাকে বলো যে দেখতে পাইনি, এখানটা খেয়াল রাখবে, ওই টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। হয়তো সকাল 11টাতে এক্সপায়ার করে যাচ্ছে, তুমি পরীক্ষা দিচ্ছ সেদিনের রাত্রেবেলায় 11টাতে, তো হবে না তো। ওটা একটু লক্ষ্য রাখবে, দিয়ে পরীক্ষাটা দেবে, ঠিক আছে? তাহলে আজকে আর কিছু ইয়ে করছি না, তোমরা সবাই লেফট করে যাও।